আচ্ছা, এখন তাহলে ঠিক আছে না? জি স্যার। আচ্ছা, আজকের আমার বিষয়টা, আমাদের যে বিষয়টা সেটা অত্যন্ত সহজ। খুব বেশি তেমন কিছু নাই। এই বিষয়ে মোটামুটি আমাদের সবারই জ্ঞান মোটামুটি ভাবে রয়েছে। আহ প্রথম দেশ হিসেবে ভারত বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে 6 ডিসেম্বর, এটি কি সঠিক না বেঠিক? এটা ভুল। স্যার। এটা ভুল। কারণ আহ, আমাদেরকে এই যে 9 ডিসেম্বর 2014 তারিখে আমাদেরকে ক্লিয়ার করে দেয় যে দুইটা দেশে 6 ডিসেম্বর স্বীকৃতি দেয়, কিন্তু ভুটান দিয়েছিল ভারত থেকে কয়েক ঘন্টা আগে। যে জন্য প্রথম দেশ হিসেবে হবে ভুটান, দ্বিতীয় দেশ হিসেবে হবে ভারত। তাহলে এখানে একটু উল্টাপাল্টা হবে হয়েছে আর কি। ভারত নিচে চলে যাবে, ভুটান উপরে চলে যাবে। স্যার আপনার স্ক্রিন শেয়ার দেওয়া হয়নি। স্ক্রিনশট নেই? না স্যার। আচ্ছা, তাহলে হচ্ছে এই যে প্রথম দেশ হিসেবে হবে ভুটান আর দ্বিতীয় দেশ হিসেবে হবে ভারত। স্বীকৃতি প্রদানকারী প্রথম ইউরোপীয় দেশ পোল্যান্ড। এটা বেশি আসে আর কি, পোল্যান্ডে বেশি অপশনে থাকে। যদি পোল্যান্ড না থাকে সেক্ষেত্রে বুলগেরিয়া। প্রথম আফ্রিকান দেশ এবং প্রথম মুসলিম দেশ, এটা হবে সেনেগাল। প্রথম আফ্রিকান দেশ এবং প্রথম মুসলিম দেশ সেনেগাল। সেনেগালের রাজধানী কোথায়? সেনেগালের রাজধানী হচ্ছে ডাকার। সেনেগালের রাজধানী হচ্ছে ডাকার। আচ্ছা, তারপর হচ্ছে বাংলাদেশকে স্বীকৃতি প্রদানকারী প্রথম এশীয় মুসলিম দেশ হবে ইন্দোনেশিয়া। অপশনে না থাকলে হবে মালয়েশিয়া। আর যদি দুইটাই থাকে সেক্ষেত্রে ইন্দোনেশিয়া আনসার হবে। তবে দুইটা থাকে না, একটাই থাকে, সেটা ইন্দোনেশিয়াই থাকে। স্বীকৃতি প্রদানকারী প্রথম আরব দেশ হচ্ছে ইরাক। প্রথম আমেরিকান দেশ হচ্ছে বার্বাডোস। প্রথম সমাজতান্ত্রিক দেশ পোল্যান্ড। প্রথম ইউরোপীয় দেশ এবং প্রথম সমাজতান্ত্রিক দেশ পোল্যান্ড। পাকিস্তান থেকে কবে? 1974 সালে। চীন দেয় কবে? চীন আর সৌদি আরব স্যার 16ই আগস্ট 1975। বুঝতে পেরেছো? 1975 সালের 16ই আগস্ট। বঙ্গবন্ধু মারা গিয়েছিলেন 15ই আগস্ট। মার্কিন যুক্তরাষ্ট্র দেয় হচ্ছে 72-এ। ওকে, এবার আমরা দেখব স্বাধীন বাংলাদেশ বিভিন্ন সংস্থার সদস্যপদ লাভ করে সেটা কবে কবে লাভ করে। আমাদের কমনওয়েলথ খুব গুরুত্বপূর্ণ, যেটা হচ্ছে 72। ম্যাক্সিমামে 72-এ। ম্যাক্সিমাম 72-এ, শুধু এডিবি 73 আর ওআইসি ইউএনও এগুলা 74। এটা খুব গুরুত্বপূর্ণ, 17 সেপ্টেম্বর 1974 জাতিসংঘের সদস্যপদ লাভ করে। আর ম্যাক্সিমামই হচ্ছে 72। তারপরে হচ্ছে ইন্টারপোলের হচ্ছে 76-এ। আন্তর্জাতিক পুলিশ সংস্থা, এটা হচ্ছে 76। এবার দেখি বাংলাদেশে অবস্থিত কয়েকটা আন্তর্জাতিক সংগঠনের সদর দপ্তর, যেমন আইসিডিডিআরবি, এটা মহাখালী। এটা কিন্তু একবারে মহাখালী, ওই মুড়ে নামলেই দেখা যায় এটা। আইসিডিডিআরবি। সার্ক কৃষি কেন্দ্র, এটা হচ্ছে ঢাকা।
সার্ক গবেষণা কেন্দ্র ঢাকা, আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট সেগুনবাগিচা, সিডাপ এটা হচ্ছে চামিলি হাউস ঢাকা। এটা হচ্ছে সিডাপটা হচ্ছে সম্ভবত ইয়ার দিকে, ওই যে প্রেস ক্লাবের সাথে ঠিক প্রেস ক্লাব থেকে হাইকোর্ট মোড়ের দিকে আসতেই এটা পাওয়া যায়, সদর দপ্তরটা। তারপরে হচ্ছে IJS জি, ফার্মগেট ঢাকা। তো সবচেয়ে বেশি আসলে গিয়া প্রশ্ন আসে ICDDRB নিয়ে, সার্ক গবেষণা কেন্দ্র, সার্ক আবহাওয়া কৃষি, আর পর হলো আইসি সিডাপ, এগুলো নিয়ে বেশি আসে। সবচেয়ে বেশি আসে সিডাপ নিয়ে, চামিলা হাউস, এটা নিয়ে সবচেয়ে বেশি আসে প্রশ্ন। আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট এটা 1999 সালে 17 সেপ্টেম্বর 30তম অধিবেশনে ইউনেস্কো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে, এবং তারপরের বছর 2000 সালে 188টি দেশে সর্বপ্রথম আন্তর্জাতিক মাতৃভাষা দিবস 2000 2000 সাল 21শে ফেব্রুয়ারিতে এটা পালিত হয়েছিল। তাহলে অনুমোদন দিয়েছিল ইউনেস্কো 30তম অধিবেশনে 17 নভেম্বর 1999। তারপরের বছর 2000 সালে সারা দেশ বিশ্বব্যাপী 188টা দেশে এটা উদযাপিত হয়েছিল অনুষ্ঠানটা। ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে বাংলাদেশের তিনটা জায়গা বা তিনটা স্থাপত্য স্থান পেয়েছিল। এটা হচ্ছে বাগেরহাট খান জাহান আলীর মাজার, তারপরে উপরেটা হচ্ছে সোমপুর বিহার নওগাঁ, নিচেরটা হচ্ছে সুন্দরবন। সুন্দরবনের ভিতরের যে নদী, ছোট ছোট এই নদীগুলা ঠিক এরকম। তাহলে বাগেরহাট এবং সোমপুর বিহার নওগাঁ এই দুইটা হচ্ছে 85 সালে, আর সুন্দরবন 1997 সালে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অন্তর্ভুক্ত হয়। অধরা সাংস্কৃতিক ঐতিহ্য বা ইনট্যানজিবল কালচারাল হেরিটেজ, এখানে চারটা দেয়া আছে। 2023 সালে আর একটা অন্তর্ভুক্ত হয়। সর্বপ্রথম হয় বাউল গান 2008 সালে, তারপরে হচ্ছে জামদানি 2013 সালে, মঙ্গল শোভাযাত্রা 16 সালে, শীতলপাটি 17 সালে, এবং 23 সালে হয় সর্বশেষ একটা, সেটা কোনটা? রিক্সা আর্ট। রিক্সা আর্ট ঢাকার রিক্সা চিত্র। আচ্ছা, বাউল গান একটু শুনে আসি আমরা। আচ্ছা, শোনা যাচ্ছে সাউন্ড? জি স্যার, শোনা যাচ্ছে স্যার। চাঁদি যদি সূর্য হতো আঁধারেতে আলো দিত, ও কত খুশি যে হতো রে রাতে কানা। গাছের পাতা টাকা কেন হয় না ও বন্ধু রে, গাছের পাতা টাকা কেন হয় না, গাছের পাতা টাকা কেন হয় না। পিঁপড়ে যদি বলদ হতো সুখে চাষি চাষ করিত, ওদের পিঁপড়ে যদি বলদ হতো সুখে চাষি চাষ করিত, পয়সা দিয়ে কেউ তো বলদ কিনতো না, পয়সা দিয়ে কেউ তো বলদ কিনতো না। গাছের পাতা টাকা কেন হয় না,
সর্বশেষ যেটা হয় 2023 সালে সেটা হচ্ছে ঢাকার রিক্সা চিত্র। বৌমা, বেসিন ভর্তি তো তোমার চুল, কিছু তো করো। তোমাদের সবার চুল পড়ার একটাই সমাধান। রিকশার নগরী ঢাকা শহরের প্রতিটি অলিতে গলিতে ঘুরে বেড়ায় 3 চাকার এই বাহন। অনেক সময় রাজপথে চলার কারণে দেখা দেয় তীব্র যানজট, তবুও স্বল্প বা মাঝারি দূরত্বে গন্তব্যের জন্য বাহন হিসেবে বাংলাদেশিদের পছন্দের তালিকায় রয়েছে রিকশা। এবার ইউনেস্কোর বিমূর্ত সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে স্বীকৃতি লাভ করেছে ঢাকার রিকশা ও রিকশা চিত্র। স্থানীয় সময় বুধবার বিকেলে আনুষ্ঠানিকভাবে এই স্বীকৃতির কথা জানায় জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা ইউনেস্কো। দক্ষিণ আফ্রিকার দেশ বতসোয়ানার কাসানো শহরে বিমূর্ত সাংস্কৃতিক ঐতিহ্যের সংরক্ষণ বিষয়ক 2003 কনভেনশনের চলমান 18তম আন্তঃরাষ্ট্রীয় পরিষদের সভায় বৈশ্বিক এ স্বীকৃতি দেয়া হয়। অধিবেশনটি সরাসরি সম্প্রচার করা হয় ইউনেস্কোর ফেসবুক পেজে। উপস্থাপন করা হয় বাংলাদেশের রিকশা ও রিকশা শিল্প নিয়ে তথ্যচিত্র। বলা হয় ঢাকা শহরের 3 চাকার এই বাহনে রয়েছে নানা রঙের বৈচিত্র্য। রিকশা চিত্র শুধু একটি শিল্প নয়, এটি মানুষের সমকালীন জীবনের গল্প বলার চলমান ক্যানভাস। রিকশা চিত্রের মধ্য দিয়ে বাংলাদেশের প্রকৃতি থেকে শুরু করে নানা বিষয়ের মধ্যে চলচ্চিত্র অভিনেতাদের মুখচ্ছবিও উঠে আসে বলে জানান সংশ্লিষ্টরা। এদিকে বাংলাদেশের বাউল গান, জামদানি বুনন শিল্প, মঙ্গল শোভাযাত্রা ও শীতলপাটি বুনন শিল্পের পর পঞ্চম বিমূর্ত সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে ইউনেস্কোর ইনট্যাঞ্জিবল কালচারাল হেরিটেজ অব হিউম্যানিটি তালিকায় স্থান পেল রিকশা ও রিকশা চিত্র। মৌসুমীর সাথী, সময় সংবাদ। আচ্ছা, তাহলে আমরা অধরা সাংস্কৃতিক ঐতিহ্য পেলাম 5টা। সর্বশেষ হচ্ছে রিক্সা চিত্র 2023 সালে। ওয়ার্ল্ড ডকুমেন্টারি হেরিটেজ, এটা এখন আর পড়ার দরকার নাই। জিআই পণ্য, জিআই পণ্য কয়টা বর্তমানে? আর জিআই পণ্য কি? জিআই পণ্য গত ক্লাসে সম্ভবত বলেছিলাম, কি বলতে পারবা জিআই পণ্যটা কি? স্যার, ভৌগোলিক নির্দেশক পণ্য, যেটা হচ্ছে ওই দেশের জন্য স্পেশালিটি থাকে। এটাই, আর কিছুই না। যেমন মুক্তাগাছার মন্ডা, মন্ডা মন্ডা কি জিআই পণ্যের মধ্যে আছে? যদি না থাকে তাহলে সেটা থাকা উচিত। স্যার, এখনো যেমন মনে হয় না ইনক্লুড হয়েছে স্যার মুক্তাগাছার মন্ডা। এটা হওয়া উচিত। যেমন দিনাজপুরের কালিজিরা, মানে কালিজিরা হচ্ছে একটা ধান বা চাল। কাটারি ভোগ, দিনাজপুর, মানে এগুলো হচ্ছে ওই অঞ্চলটাকে, যখন আমরা কাটারি ভোগ বলি তখন কি মাথায় আসে দিনাজপুর। যখন আমরা বিজয়পুরের সাদা মাটির পাহাড়, লাল মাটির পাহাড়, তখন আমাদের মাথায় আসে এটা নেত্রকোনার বিজয়পুর। যখন আমরা মন্ডা, মাথায় আসে এটা মুক্তাগাছা। তারপরে কি, যখন কাঁচাগোল্লা, তখন কি? স্যার, নাটোরের কাঁচাগোল্লা। নাটোরের কাঁচাগোল্লা। যদি চমচম বলি, মাথায় আসে টাঙ্গাইলের চমচম। পোড়াবাড়ির যদি চমচম। যদি দই বলি, পুরাবাড়িটা তো মনে হয় টাঙ্গাইল, তাই না? জি স্যার, টাঙ্গাইল। টাঙ্গাইলে। যদি বলি দই, মাথায় আসবে বগুড়া। যদি বলি রসমলাই, মাথায় আসবে কুমিল্লা। কুমিল্লার বিখ্যাত মাতৃভান্ডারের রসমলাই। তো এরকম ভাবে একটা জিনিসের যে একটা এলাকাকে নির্দেশ করে, ওইটাকে আসলে জিআই পণ্য বলা হয় আর কি। আহ, এটা ঘোষণা করে হচ্ছে আন্তর্জাতিক মেধা স্বত্ব সংস্থা, ডব্লিউআইপিও, জিআই পণ্যটা ঘোষণা করে। বাংলাদেশে 9টি পণ্যের জিআই সনদ পেয়েছে, এখন সেটা বেড়ে অনেক দূর এগিয়েছে, এখন লিস্টটা অনেক লম্বা। সেটা কত দূর পর্যন্ত এসেছে? সেটা 35 পর্যন্ত এসেছে। 24শে সেপ্টেম্বর 2024 সাল 3টা পণ্যকে জিআই হিসেবে স্বীকৃতি দেয়। এর মাধ্যমে আগে ছিল 32টা, এখন হচ্ছে 35টা। এর মধ্যে হচ্ছে মহিষের দুধের, মানে ভোলার ভোলার মহিষের দুধের কাঁচা দই, মধুপুরের আনারস এবং ব্রাহ্মণবাড়িয়া ছানা মুখী মিষ্টি, এই 3টাকে সর্বশেষ দেওয়া হয়। তাহলে এখন জিআই পণ্য হচ্ছে 35টা। জামালপুরের নকশিকাতা। স্যার, আচ্ছা, 35টাই কি মনে রাখতে হবে নাকি স্যার শেষের গুলো মনে কোনো রাখবো? দরকার নাই, কোনো দরকার নাই। সর্বশেষ যেটা হয়েছে সেটাই। এখান থেকে তোমার
ওই জিআই পণ্য থেকে যদি আসে সাম্প্রতিক হিসেবে আসবে সর্বশেষ কোনটা, অথবা আসতে পারে সর্বশেষ সর্বপ্রথম কোনটা ছিল, এক নম্বরে কোনটা ছিল? এগুলার 35টা ওটা মনে খুব রাখার অল্প ক্ষমতা ঠিক সময়ে আছে। যে পণ্যটা অনেক বেশি বেড়ে গেল, আমরা কিন্তু গত বছর পড়াইছি 11টা না 9টা। হ্যাঁ হ্যাঁ, এটা 1 বছরের মধ্যে বেশি হয়েছে, 1 বছরের মধ্যে। আচ্ছা, তারপরে হচ্ছে শান্তিরক্ষী মিশন। শান্তিরক্ষী মিশন সাধারণত পাঠানো হয় যদি দেশে গৃহযুদ্ধ থাকে, সম্প্রদায়গত দাঙ্গা থাকে, জাতিগত দাঙ্গা থাকে, তাহলে মানে ওই দেশের সরকারের পক্ষে ওইটা থামানো সম্ভব না, তখন হচ্ছে জাতিসংঘ থেকে শান্তিরক্ষী মিশন পাঠানো হয়। আমাদের ভারতের মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ইতিমধ্যে সম্ভবত জাতিসংঘকে আহ্বান জানিয়েছেন বাংলাদেশে জাতিসংঘ শান্তিরক্ষী মিশন পাঠানোর জন্য। সাম্প্রতিক বাংলাদেশ এবং ভারতের মধ্যে যে উত্তেজনাপূর্ণ ঘটনা ঘটতেছে এবং চলতেছে, সেই ক্ষেত্রে মমতা এটা দাবি করতেই পারে। বাংলাদেশে বিশ্বের মধ্যে আমি যদি মনে করি দুইটা দেশ হচ্ছে সাম্প্রদায়িক বা ভোটের রাজনীতি করে মানুষ মারার মধ্য দিয়ে, সেটা হচ্ছে একটা ইসরায়েল আর একটা হচ্ছে ভারত। একটা ইসরায়েল, একটা হচ্ছে ভারত। ইসরায়েলে যখনই সামনে নির্বাচন আসবে তখনই ফিলিস্তিনে হামলা শুরু করে, এবং ইসরায়েলের মানুষজন যে যত বেশি ফিলিস্তিনের মানুষ মারতে পারে তত বেশি ভোট দেয় হচ্ছে ওই দলটাকে। ভারতও সেম অবস্থা, যে দলটা মুসলমানদেরকে বেশি মারতে পারে তাদেরকে ভোটে আনা হয়। যেমন নরেন্দ্র মোদী। নরেন্দ্র মোদী হচ্ছে 2-3 বারের প্রধানমন্ত্রী, যে একটা কসাই, যে একটা খুনি, যে 2002 সালে যে গুজরাট হত্যাকাণ্ডের মাধ্যমে 10,000 মানুষ হত্যা করেছিল, তাকে 3-3 বার প্রধানমন্ত্রী বানায়। যেই দেশ, সেই দেশের মানুষ কতটুকু মানে অজ্ঞ, তারা কতটুকু মূর্খ হইতে পারে, তারা এই নরেন্দ্র মোদীকে হচ্ছে প্রধানমন্ত্রী বানায় 3 বার, যেখানে সে একটা খুনি। সে তো প্রধানমন্ত্রী হওয়ার আগ পর্যন্ত আমেরিকা সহ বিভিন্ন দেশে তার আহ, যাওয়ার পারমিশন ছিল না, নিষিদ্ধ ছিল, সে কালো তালিকাভুক্ত ছিল। এরকম একটা মানুষকে হচ্ছে ভারতের মানুষজন বিপুল ভোটে জয়ী করে। বিষয়টা আসলে চিন্তার বিষয়। বাংলাদেশে সাম্প্রতিক এমন কোনো ঘটনা ঘটে নাই যে শান্তিরক্ষী মিশন লাগবে। যতটুকু ভারত মনে করে ততটুকু আসলে বাংলাদেশে হয়নি। এখন ভারত মনে করার কারণ আছে। ভারত 15 বছরে যা শোষণ করেছে বাংলাদেশকে, এখন হুট করে তাদের যে ওই নিয়ন্ত্রণটা একটু চলে যাওয়াতে তারা এটা মানতে পারতেছে না, যে বাংলাদেশের মতো একটা ছোট দেশে তাদের নিয়ন্ত্রণ নাই। ভারতের কিন্তু আশেপাশে কয়েকটা দেশে নিয়ন্ত্রণ ছিল, এখন কোনো দেশেই ভারতের নিয়ন্ত্রণে নাই। না শ্রীলঙ্কা, না ভুটান, না মালদ্বীপ, কোথাও হচ্ছে নেপাল, কোথাও ভারতের নিয়ন্ত্রণ নাই। সর্বশেষ বাংলাদেশ ছিল, বাংলাদেশ থেকে ভারতের নিয়ন্ত্রণ উঠে গেল। প্রত্যক্ষ পরোক্ষ ভারতের একটা নিয়ন্ত্রণ বাংলাদেশে এটা থাকবেই, যেহেতু বড় দেশ, আমরা ছোট দেশ, এটা থাকবেই। কিন্তু নিয়ন্ত্রণটা হওয়া, এটা একটা সিস্টেমেটিক ওয়েতে হওয়া উচিত। আমরা ভারতের বাইরে গিয়ে কিন্তু আমরা আসলে সুবিধা করতে পারবো না, আন্তর্জাতিক রাজনীতি বলো, অর্থনীতি বলো, আমরা ভারতের বাইরে গিয়ে সুবিধা করতে পারবো না। তাহলে বাংলাদেশের মানুষজন সবাই কিন্তু ভারতমুখী হবে, তারা যদি আমাদেরকে সমর্থন করে, আমাদেরকে সহযোগিতা করে, তাহলে কিন্তু বাংলাদেশের সবাই ভারতমুখী হবে। যদি ভারত বলে যে না, বাংলাদেশের মানুষজন আসুক, কোনো সমস্যা নাই, তারা তাদের সাথে আমাদের ব্যবসা বাণিজ্য সবকিছু ঠিকঠাক মতো চলবে, বিএনপি আওয়ামী লীগ যে ক্ষমতা আসুক, ভারতের তো এটা দেখার দরকার নাই। কি দরকার ছিল শেখ হাসিনাকে এইভাবে 3 বার ভোট ছাড়া ক্ষমতায় আনার? কোনো দরকার ছিল? দরকার ছিল না তো। শেখ হাসিনা কি দিয়েছে ভারতকে আলাদাভাবে, যা অন্য কোনো মানুষ প্রধানমন্ত্রী হইলে দিত না, বা অন্য কোনো দল ক্ষমতায় আসলে দিত না? এখন অনেকেই বলে যে হ্যাঁ, 10 ট্রাক অস্ত্র মামলা, 10 ট্রাক দিয়ে ভারতের যে আসাম, নাকি আসামই তো, আসাম স্বাধীন করে উলফাদেরকে হেল্প করে স্বাধীন করে দিতে চেয়েছিল, এই সেই। এটা তো বাংলাদেশের প্ল্যান না। এই 10 ট্রাক অস্ত্র কোত্থেকে আসছিল? 10 ট্রাক অস্ত্র কিন্তু চীন থেকে আসছিল। চীনের এরা জাস্ট বাংলাদেশকে রুট হিসেবে ব্যবহার করেছে। তবে বাংলাদেশের এখানে এটাই ভুল ছিল, রুট হিসেবে
পারমিশন দেওয়াটা, রুট পারমিশন দেওয়াটাই ভুল ছিল, উচিত হয় নাই। কারণ ভারত ভাঙ্গুক আর না ভাঙ্গুক তাতে আমাদের কিছু যায় আসে না। হ্যাঁ, এখন যদি ভারত আমাদের সাথে বিমাত সুলভ আচরণ না করতো, আমাদের এটা করার দরকার ছিল না। ভারত আওয়ামী লীগকে আগে থেকে অন্ধ সমর্থন করে আসে, এবং আওয়ামী লীগ এসেই কিছু বাড়াবাড়ি করে। 90% মুসলিমের দেশ, এইখানে তো মোল্লাদেরকে আক্রমণ করার কোনো দরকার নাই। যে যার মতো, যে যতটুকু অপরাধ করবে সেটা শাস্তি নিশ্চিত করা হোক, তাহলে কিন্তু সবাই খুশি থাকে। অতিরিক্ত বাড়াবাড়ির কিন্তু কোনো দরকার নাই। এখন আমি যে কথা বলতেছি এগুলো সুশীল টাইপ কথা। এটার জন্য দরকার আমাদের মধ্যে শিক্ষার হার। শিক্ষা না, ঠিক, শিক্ষার হার তো ইচ্ছা করলে বাড়ানো যায়। বিগত সরকার যা শুরু করেছিল, শিক্ষার হার 100% হয়ে যেত আর 2 বছর, 2 টার্ম ক্ষমতায় থাকলেই। শিক্ষা না, এটা হবে সুশিক্ষা। শিক্ষা না, এটা সাক্ষরতার হার বাড়াতে চাইছিল আওয়ামী লীগ, সাক্ষরতার হার। যে লিখতে পারে সেই তো অক্ষর জ্ঞান সম্পন্ন। তো অক্ষর জ্ঞান সম্পন্ন আর শিক্ষিত দুইটার মধ্যে তফাৎ আছে। সর্বপ্রথম যেটা হয়েছিল মিশন, সেটা ছিল ইউনিমগ 1988 সালে, যেটা ছিল ইউনাইটেড নেশনস ইরাক ইরান মিলিটারি অবজারভার গ্রুপ। এই ইউনিমগ, এটার নাম ছিল, ইরাক এবং ইরানের মধ্যে পাঠানো হয়েছিল। আচ্ছা, পূর্ব তিমুরের রাজধানীর নাম কি? দিল্লি স্যার। দিল্লি, রাইট। পূর্ব তিমুরের রাজধানীর নাম হচ্ছে দিল্লি। আচ্ছা, বাংলাকে দ্বিতীয় রাষ্ট্রভাষার মর্যাদা দিয়েছে কোন দেশ? সিয়েরা লিওন। সিয়েরা লিওন। বাংলাদেশ রোড কোন দেশে? আইভরি কোস্ট। আইভরি কোস্টের একটা সড়কের নামকরণ করা হয়েছে বাংলাদেশ রোড, এবং একটা শহরের নাম রাখা হয়েছে রূপসী বাংলা, যেটার আগে নাম ছিল মান। শহর মান, এটার নামকরণ করা হয়েছে রূপসী বাংলা। বাংলাদেশ স্কয়ার কোথায় অবস্থিত এটা? লাইবেরিয়ায়। এবার আসি বাংলাদেশের বিশিষ্ট ব্যক্তিবর্গ। প্রথমের যে এই, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এটা পড়ে লাভ নাই, কারণ আগামী 5-7 বছরের মধ্যে এটা খুব কাজে লাগবে না। একাডেমিক পড়াশোনায় খুব বেশি এটা দরকার হবে না, 5-7 বছর পরে দরকার হইতেও পারে। তো এটা বাদ। শেরেবাংলা কে ফজলুল হক, তিনি ছিলেন অবিভক্ত বাংলার প্রথম মুখ্যমন্ত্রী। তিনি কি কি করেছিলেন? ঋণ সালিসি আইন, প্রজাস্বত্ব আইন, মহাজনী প্রথা বাতিল, এই 3টে কাজ করেছিলেন, যেই জন্য জমিদারি প্রথা বাতিল হয় কত সালে? জমিদারি প্রথা বাতিল হয়ে যায় কত সালে? 1950। 1950 সালে। লাহোর প্রস্তাব উত্থাপন করেন কে? শেরেবাংলা কে ফজলুল হক। লাহোর প্রস্তাব কত সালে উত্থাপন করা হয়? 40 সালের 23শে মার্চ। লাহোর প্রস্তাবের মূল ভিত্তিটা কি ছিল? রাখো তো। স্যার, লাহোর ইশারা দিয়েছে না। প্রস্তাবের মূল ভিত্তি ছিল হিন্দু এবং মুসলিম দুই ধর্মের ভিত্তিতে ব্রিটিশ দুই রাষ্ট্র প্রতিষ্ঠা। ব্রিটিশ ভারতের এই দেখছি দেখছি মুসলিম মারছে। সংখ্যাগরিষ্ঠ অঞ্চলগুলোকে এই নিয়ে অল্প এক বা একাধিক রাষ্ট্র প্রতিষ্ঠা। না না অবৈধরা মারছে কি? ও না না। এই, তোমরা সবাই একটু মিউট করো। শাশ্বত বলতে চাচ্ছিল, তোমাদের জন্য বলতে পারছে না। আচ্ছা, তাহলে মূল বিষয়টা ছিল এটা যে হিন্দু মুসলমান মানে ধর্মের ভিত্তিতে এক বা একাধিক রাষ্ট্র প্রতিষ্ঠা। এটাও একটা ভালোই হইতো, তাহলে আর যে সাম্প্রদায়িক দাঙ্গা টাঙ্গা এগুলো হইতো না, জাতিগত দাঙ্গা। মনে করো বাংলাদেশের হিন্দু আছে প্রায় 1.5 কোটি, তারা যদি চলে যেত ভারতে, এবং ভারতের প্রায় মুসলমান আছে মনে হয় 20-25 কোটি, তারা বাংলাদেশে এসে বললে, এবং বাংলাদেশকে যদি আর 2-3টা রাজ্য দিয়ে দিত, যেমন আসাম, পশ্চিমবঙ্গ, মেঘালয়,
এগুলা যদি দিয়ে দিত তাহলে কিন্তু ভালোই হইতো, খারাপ না। কিন্তু এগুলো হচ্ছে অলৌকিক বিষয়, চিন্তা ভাবনা, কাল্পনিক, এগুলো সম্ভব না। শেরেবাংলা একে ফজলুল হক, আরেকটু ডিটেলস দেখি তো, পড়তে পারি কিনা শেরেবাংলা সম্পর্কে। শেরেবাংলা ছিলেন অবিভক্ত বাংলার প্রথম প্রধানমন্ত্রী, 56 থেকে 56। তিনি ছিলেন পূর্ববঙ্গের মুখ্যমন্ত্রী ছিলেন তার আগে, 54-55। বাংলার প্রধানমন্ত্রী ছিলেন তারও আগে, 37 থেকে 43। আর ব্যক্তিগত বিবরণ, তিনি হলো গিয়ে বরিশালের মানুষ। তিনি রাজনৈতিক দল করেছেন কংগ্রেস, মুসলিম লীগ, কৃষক প্রজা পার্টি, কৃষক শ্রমিক পার্টি। আচ্ছা, তাকে সমাহিত করা হয়েছে কোথায়? তাকে সমাহিত করা হয়েছে এখানে। সাউন্ড শোনা যাচ্ছে? জি স্যার। ভিডিওর সাউন্ড শোনা যাচ্ছে কিনা? জি স্যার, শোনা যাচ্ছে। এ চিত্র বাংলাদেশের রাজধানী ঢাকা। কংক্রিটের বনের মাঝে কিছুটা সবুজের হাতছানি। এই শহরেই রয়েছে অনেক ঐতিহাসিক নিদর্শন, রয়েছে ইতিহাস বিখ্যাত মানুষের সমাধিস্থল, যার মধ্যে 3 নেতার সমাধিও রয়েছে। এটি ঢাকার শাহবাগে অবস্থিত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাঝে অবস্থিত দোয়েল চত্বরের ঠিক পাশেই চিরনিদ্রায় বাংলা থেকে পাকিস্তান আন্দোলনের 3 নেতা একে ফজলুল হক, হোসেন শহীদ সোহরাওয়ার্দী এবং খাজা নাজিমুদ্দিন, 3জনই ব্রিটিশ ভারতে বাংলার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন এবং স্বাধীনতার পর তাদের মধ্যে 2জন পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেন। একে ফজলুল হক ছিলেন একজন অত্যন্ত সুপরিচিত রাজনীতিবিদ, যিনি তার নেতৃত্বের গুণাবলীর জন্য বিখ্যাত ছিলেন। বাংলা ভাষা আন্দোলনের সাথে জড়িত থাকা তার অন্যতম গুরুত্বপূর্ণ অবদান। তিনি 1940 সালে লাহোর প্রস্তাবও পেশ করেছিলেন। হোসেন শহীদ সোহরাওয়ার্দী আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা হিসেবে পরিচিত ছিলেন। তিনি পূর্ব পাকিস্তানের উন্নয়নে উল্লেখযোগ্য অবদান রাখার জন্য পরিচিত ছিলেন। সোহরাওয়ার্দী 1956 সালে পাকিস্তানের প্রধানমন্ত্রী হন, কিন্তু 1957 সালে পদত্যাগ করেন। খাজা নাজিমুদ্দিন 1948 থেকে 1951 সাল পর্যন্ত পাকিস্তানের দ্বিতীয় গভর্নর জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেন। 1951 থেকে 53 সাল পর্যন্ত পাকিস্তানের দ্বিতীয় প্রধানমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি। এই মাজার প্রতিষ্ঠিত হয়েছিল 1963 সালে। এর ডিজাইন করেছিলেন স্থপতি মাসুদ আহমেদ এবং এস.এ. জহিরুদ্দিন। এই সমাধিতে সমাহিত 3জন রাজনৈতিক নেতা বিভিন্ন তারিখে মারা গেলেও তাদের সবাইকে একই এলাকায় সমাহিত করা হয়েছিল, কারণ তাদের 3জনই পূর্ব পাকিস্তানে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন এবং সকলেই রাজনৈতিকভাবে জড়িত ছিলেন। এত সব অর্জনের পরও এই 3 রাজনৈতিক নেতার সাফল্যের দিক দিয়ে একে অপরের প্রতিদ্বন্দ্বী রয়েছে বলে গুঞ্জন ছিল। তবে তাদের প্রতিদ্বন্দ্বিতা সত্ত্বেও একই ছাদের নিচে সমাধিস্থ করা হয়েছে 3 রাজনৈতিক নেতাকে। এই যে স্মৃতিস্তম্ভগুলি দেখছেন, এগুলোর স্থাপত্য শৈলী হলো ইসলামিক আর্টসের একটি ব্যাখ্যা। 3 নেতার সমাধি একটি হাইপারবোলিক প্যারাবোলয়েড কাঠামো নিয়ে গঠিত, যা 3 রাজনৈতিক নেতার 3টি সমাধির উপরে নির্মিত। এই মাজারে প্রবেশ করা যায় 2 দিক থেকে। যদিও এখানে অবস্থিত 3টি সমাধি দেখতে আপনাকে ভূগর্ভে যেতে হবে। আচ্ছা, তাহলে এই 3জনকে 3 নেতার মাজারে সমাহিত করা হয়েছে। 3 নেতার মাজারে সবারই যাওয়ার কথা। এটা ঢাকা ইউনিভার্সিটির ভিতরেই। হোসেন শহীদ সোহরাওয়ার্দী গণতন্ত্রের মানসপুত্র। আর গণতন্ত্রের মানস কন্যাকে
কাকে বলা হয় গণতন্ত্রের মানসকন্যা? শেখ হাসিনাকে বলা হয় না? হুম, শেখ হাসিনাকে বলা হয় না গণতন্ত্রের মানসকন্যা? আর এটা তো কাজে লাগবে না, তাই সাইলেন্ট ছিলাম। হ্যাঁ হ্যাঁ। উম, এখন বললে তো স্যার উম, মানে হাত পা নিয়ে আর বাসায় ফিরতে পারবো না। মানে মানুষ আর পাইলো না শেখ হাসিনা বলে গণতন্ত্রের মানসকন্যা। বাংলাদেশে গণতন্ত্র ধ্বংস করছে কয়েকজনের মধ্যে একজন সে। প্রথমেই গণতন্ত্র ধ্বংস করছিল তার বাবাই, বাকশাল করে। জিয়াউর রহমান এসে শেষ করলো সামরিক শাসন। এরশাদ এসে শেষ করলো সামরিক শাসন। তারপরে মোটামুটি একটা গণতন্ত্রের ধারায় ফিরছিল 1991 সালে নির্বাচনের মধ্য দিয়ে। 95 সালে শেখ হাসিনা, খালেদা জিয়া চেষ্টা করছে, পারে নাই। চেষ্টা করছে, পারে নাই, ব্যর্থ হয়েছে। কিন্তু শেখ হাসিনা 9 সালে ক্ষমতায় এসে একেবারে গণতন্ত্রটাকে ডুবাই দিয়ে গেল। এখন সে নিজে নিজে তার পদবি চেঞ্জ করছে, সে নিজে নিজে গণতন্ত্রের মানসকন্যা হয়ে গেছে। আগের দিনে কিন্তু এরকমই হইতো, মনে করো যে সুলতানি আমল বলো, ওই সময় বলো যে একটা জমিদারের যে বা নবাবের যে প্রধান সেনাপতি, সে কি করতো, নবাবরে মেরে ফেলতো। মেরে ফেলে সে নিজে নবাব শাস্ত সাইজে সে একটা নতুন নাম ধারণ করতো। মনে করো তার নাম ছিল বকরা, বকরা থেকে হয়ে গেছে বোরহানুদ্দিন, বা বকরা থেকে হয়ে গেছে বরকতুল্লাহ শাহ, এরকম একটা কিছু। তার নাম ছিল ফকরা, ফকরা থেকে গেছে ফখরুদ্দিন মুবারক শাহ। তো শেখ হাসিনা এরকম, শেখ হাসিনা নিজের নাম নিজে দিয়ে দিছে। অবিভক্ত বা যুক্ত বাংলার শেষ মুখ্যমন্ত্রী হোসেন শহীদ সোহরাওয়ার্দী। হোসেন শহীদ সোহরাওয়ার্দী সম্পর্কে কি বেশি পড়ার দরকার আছে? দরকার নেই। এরপরে আসি মাওলানা ভাসানী, মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। তিনি ছিলেন আওয়ামী মুসলিম লীগের প্রতিষ্ঠাতা সভাপতি। মাওলানা ভাসানী জন্মগ্রহণ করেছেন কত সালে? কত সালে জন্মগ্রহণ করেছেন? 1880 সালে, এবং মৃত্যুবরণ করেছেন 1976 সালে। তিনি 96 বছর বেঁচে ছিলেন। তার কোনো পদ পদবি নাই। পাকিস্তানের সংসদ সদস্য ছিল 1 বছর। বাংলাদেশের সংসদ সদস্য ছিল 73 থেকে 75। আওয়ামী লীগের প্রথম সভাপতি। তিনি পরে আওয়ামী লীগ থেকে সরে গিয়ে ন্যাপ প্রতিষ্ঠা করেন কত সালে? 1957 সালে। ন্যাপ মানে ন্যাশনাল আওয়ামী পার্টি। তিনি এটা প্রতিষ্ঠা করেছিলেন। কাকমারি সম্মেলনের মাধ্যমে একটা ডাক দিয়েছিলেন তিনি, যেখানে তিনি পাকিস্তানের বিরোধিতা করেছিলেন। বিরোধিতা করে বলেছিলেন যে মার্কিন পাক যে সামরিক চুক্তি ছিল সেন্টো সিয়াটো, এগুলা বাতিল করার জন্য আহ্বান জানিয়েছিলেন। কিন্তু আসলে তার কথাবার্তা তেমন কেউ বেশি কানে দিত না, যে জন্য তিনি অভিমান করে এবং কিছু দলীয় কোন্দলের কারণে তিনি আওয়ামী মুসলিম লীগ পরিত্যাগ করে নিজে নতুন দল করেছিলেন, ন্যাশনাল আওয়ামী পার্টি। তো এখানে কি আছে দেখি তো। আজ 17 নভেম্বর মজলুম জননেতা ও আওয়ামী মুসলিম লীগের প্রতিষ্ঠাতা সভাপতি মাওলানা আব্দুল হামিদ 1880 সালের 12 ডিসেম্বর সিরাজগঞ্জের ধানগড়া গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি দীর্ঘদিন তৎকালীন বাংলা আসাম প্রদেশ মুসলিম লীগের সভাপতি ছিলেন। 1954 সালের নির্বাচনে যুক্তফ্রন্ট গঠনকারী প্রধান নেতাদের মধ্যে অন্যতম ছিলেন। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ চলাকালে গঠিত প্রবাসী সরকারের উপদেষ্টা মণ্ডলীর সভাপতি ছিলেন তিনি। শোষণ ও বঞ্চনাহীন প্রগতিশীল গণতান্ত্রিক অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠনের জন্য ভাসানী আজীবন সংগ্রাম করে গেছেন।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঙ্গে তার আদর্শিক ঐক্য ও রাজনৈতিক ঘনিষ্ঠতা ছিল। বাঙালি জাতিসত্তা বিকাশে অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন মাওলানা ভাসানী। তারপরে দেখি জিয়াউর রহমান, এখান থেকে বেশি বেশি এখন পড়াশোনা করতে হবে, জিয়া সম্পর্কে জ্ঞান লাভ করতে হবে, যত বই টই আছে সব পড়তে হবে। বাংলাদেশের জাতীয়তাবাদের প্রবক্তা জিয়াউর রহমান। জিয়াউর রহমান বঙ্গবন্ধুর পক্ষে স্বাধীনতা ঘোষণা দেন, এই লাইনটা পড়ার দরকার নাই। জিয়াউর রহমান কয় নাম্বার সেক্টরের প্রধান ছিলেন, কমান্ডার ছিলেন? 2 নম্বর মনে হয় স্যার। 1 নাম্বার সেক্টর কমান্ডার ছিলেন এবং জিয়াউর রহমানের সাথে ছিলেন ফ্লাইট লেফটেন্যান্ট এম হামিদুল্লাহ, সরি মেজর রফিকুল ইসলাম। আর ফ্লাইট লেফটেন্যান্ট হচ্ছে 11 নম্বর সেক্টরে। মনে রাখবা, 1 নম্বরে জিয়া, 2 নম্বরে খালেদ মুশাররফ, 3 নম্বরে শফিউল্লাহ, 4 নম্বরে চিত্তরঞ্জন দত্ত, 5 নম্বরে মীর শওকত আলী, 6 নম্বরে এম কে বাশা, 7 নম্বরে কাজী নুরুজ্জামান, 8 নম্বরে আবু ওসমান, 9 নম্বরে এম এ জলিল, 10 নম্বরে নাই, 11 নম্বরে কর্নেল তাহের। তুমি মনে রাখবা, 3টা ফোর্স আছে, ব্রিগেড ফোর্স। একটা হচ্ছে জেড ফোর্স, কে ফোর্স, এস ফোর্স। জেড ফোর্সের অধিনায়ক ছিল জিয়াউর রহমান, কে ফোর্সের খালেদ মুশাররফ, এস ফোর্সের শফিউল্লাহ, কে এম শফিউল্লাহ। তাহলে এই 3 জনের নামে 3টে ব্রিগেড। তার মানে কি, 3 জন সবার থেকে উপরে, তার মানে এই 3 জনকে সেট করবা 1 2 3, এই 3টা সেক্টরে, 3টা সেক্টরে 1 2 3, 3টা সেক্টরে 3 জনকে সেট করবা। তাহলে 1 নম্বরে কাকে সেট করবা? এই জিয়াউর রহমান, খালেদ মুশাররফ, শফিউল্লাহ, 3 জনের মধ্যে জিয়াউর রহমানই তো সবচেয়ে উপরে। কারণ কি, জিয়াউর রহমানের নিজের নামে এখনো দল আছে বাংলাদেশের। এখনো যদি ভোটাভুটি করা হয়, 60% মানুষ বিএনপিকে ভোট দিবে। তার মানে কি, বর্তমানে 60% লোক জিয়াউর রহমানের। তার মানে সে 1 নম্বরে থাকবে। খালেদ মুশাররফ ছিল খুবই সাহসী, দুর্দান্ত। 2 নম্বর সেক্টরে খালেদ মুশাররফ ছিল, কারণ কি, 2 নম্বর সেক্টরটা ছিল ঢাকার অধীনে এবং ঢাকা শহরটা একটা ফ্যাক্ট ছিল। খালেদ মুশাররফ ছিল খুবই সাহসী, খুবই। খালেদ মুশাররফের নির্দেশে কিন্তু ক্র্যাক প্লাটুন গঠন করা হয়েছিল ঢাকা শহরে, তারা বিভিন্ন ধরনের অপারেশন করত, ক্র্যাক প্লাটুন। আর 3 নম্বরে শফিউল্লাহ, শফিউল্লাহ ছিল সবচেয়ে দুর্বল 3 জনের মধ্যে, যে জন্য সে 3 নম্বরে। 4 নম্বরে সিআর দত্ত, চার আমরা যদি ইংরেজিতে লিখি সি এ আর বা CHAR, চার, এইভাবে তো আমরা যে টাইপ করি, কেমন আছিস, KMN কেমন, এইভাবে। তাহলে সি তেই তো আমরা চার লিখি, আর সিতেই তো সিআর দত্ত মানে চিত্তরঞ্জন দত্ত। 5 নম্বরে মীর শওকত আলী, 6 নম্বরে এম কে বাশা, 7 নম্বরে কাজী নুরুজ্জামান, আট আবু, আটে আবু ওসমান চৌধুরী। 9 নম্বরে ছিল এম এ জলিল। এম এ জলিল ছিল খুবই একজন সাহসী এবং দুর্দান্ত ঘাড়তেরা মানুষ। তিনি হচ্ছে স্বাধীনতার পরে তিনি জেল খেটেছিলেন, কারণ তিনি ছিলেন প্রচন্ড ভারত বিরোধী। স্বাধীনতার পরে ভারত যে বাংলাদেশকে লুটপাট চালিয়েছিল বাংলাদেশে, এই লুটপাটের একটা আহ, তিনি বিরোধিতা করেছিলেন। তিনি বলেছিলেন যে 93,000 সৈন্য যদি পাকিস্তানি সৈন্য বাংলাদেশে আত্মসমর্পণ করে, তাহলে তাদের তো অস্ত্র ছিল, অস্ত্র গোলাবারুদ ছিল, এগুলো সহিত আত্মসমর্পণ করেছে, সেগুলো গেল কোথায়? সেগুলো কিন্তু ভারত নিয়ে গিয়েছিল। এটার বিরোধিতা করার কারণে তার মুখ বন্ধ করতে পারতেছিল না, যে জন্য তাকে বাধ্য হয়ে বঙ্গবন্ধু কারাগারে ঢুকায় রাখছিল। এবং তিনি যখন দেশ স্বাধীন হয়, দেশ স্বাধীন হওয়ার পরে যখন তিনি 9 নম্বর সেক্টরে যুদ্ধরত ছিলেন, তখন স্বাধীন হওয়ার পরপরই ঢাকা থেকে একটা হেলিকপ্টার পাঠানো হয়, ওইখানে বঙ্গবীর কাদের সিদ্দিকীও ছিলেন। তো একটা চিঠিতে বা লিখে দেওয়া হয় যে, বঙ্গবীর কাদের সিদ্দিকী, তোমার জন্য একটা হেলিকপ্টার পাঠাইলাম, তুমি খুব দ্রুত ঢাকায় ফেরত আসো এবং সাথে আহ, এম এ জলিলকে নিয়ে আসো। তো যখন বঙ্গবীর কাদের সিদ্দিকী এম এ জলিলকে বলল যে চলো আমার সাথে, তখন এম এ জলিল আসে নাই। বলছে যে না, চিঠি আমার কাছে লিখতে হবে, চিঠি আপনার কাছে লিখছে, বলছে আপনি আমার নিয়ে যাইতে, আমি আপনার সাথে যাব না, আমার জন্য আলাদা হেলিকপ্টার পাঠাইতে হবে, এই সেই। পরে এই এম এ জলিল আসে নাই বঙ্গবীর কাদের সিদ্দিকীর সাথে। মানে এরকম একটু ঘাটতেরা লোক ছিল, এবং তিনি ইউনিয়ন চেয়ারম্যান থেকে শুরু করে এমপি পর্যন্ত সব ইলেকশন করছে, কোনো ইলেকশনেই পাশ করতে পারে না। তিনি একটু মানে সমাজতান্ত্রিক লোক ছিলেন আর কি, একটু কমিউনিস্ট আহ পন্থী ছিলেন, কমিউনিজম পন্থী। আচ্ছা, যাই হোক। আর 10 নম্বরে তো কোনো নিয়মিত সেক্টর কমান্ডার ছিলেন না। আর 11 নম্বর সেক্টরে ছিল কর্নেল তাহের আর ফ্লাইট লেফটেন্যান্ট এম হামিদুল্লাহ। 11 নম্বর সেক্টর কিন্তু যেমন নেত্রকোনা, নেত্রকোনা হচ্ছে 11 নম্বর সেক্টরের অধীনে, এবং 11 নম্বর সেক্টরের কমান্ডার ছিলেন কর্নেল আবু তাহের, তার বাড়িও নেত্রকোনার পূর্ব দলার কাজলা গ্রাম। নেত্রকোনার মানুষ, নেত্রকোনার কমান্ডার, 11 নম্বর সেক্টর।
এই হলো 11টা সেক্টর কমান্ডার। আর ফোর্স ছিল তিনটা। প্রথমে জেড ফোর্স, জিয়াউর রহমান রাখবা 1 নম্বরে, 2 নম্বর সাহস ছিল কেম, না খালেদ মোশাররফ, তাকে 2 নম্বরে, শফিউল্লাহ সবচেয়ে দুর্বল 3 নম্বরে। কারণ কি, বঙ্গবন্ধুকে যখন হত্যা করা হয় তখন শফিউল্লাহর কাছে নিউজ আসছিল, শফিউল্লাহ কিন্তু রক্ষা করতে যায় নাই, ভয় পাইছিল। সার্কের স্বপ্নদ্রষ্টা কে? এই জিয়াউর রহমান। সার্ক গঠিত হয় কবে? 1985 সালে। 1985। ওকে, জগদীশচন্দ্র বসু। জগদীশচন্দ্র বসু একটা, মানে আমরা অনেক সময় বলা হয়, এটা কতটুকু সত্য জানি না, যে রেডিও নাকি সর্বপ্রথম জগদীশচন্দ্র বসু আবিষ্কার করেছিলেন, কিন্তু তিনি পূর্ণাঙ্গ কোনো সমাধান দিতে পারে নাই বা সবার আগে প্রচারটা করতে পারে নাই। সবার আগে প্রচার করছিল কে? এখন বর্তমানে রেডিওর আবিষ্কারক আমরা জানি কে? স্যার মার্কনি। মার্কনি। তিনি আরো করেছিলেন যে উদ্ভিদের প্রাণের অস্তিত্ব আবিষ্কার করেছিলেন, অদৃশ্য আলোকের ধর্ম আবিষ্কার করেছিলেন। কুদরতি কুদা ছিলেন বাংলাদেশের প্রথম শিক্ষা কমিশনের, নাম ছিলেন এটা, তিনি ছিলেন চেয়ারম্যান আর কি, প্রধান। কুদরতি কুদা শিক্ষা কমিশন। ডাক্তার মোহাম্মদ ইব্রাহিম, তিনি বারডেম প্রতিষ্ঠা করেছিলেন। তিনি ডায়াবেটিস নিয়ে গবেষণা করে এই বারডেমটা প্রতিষ্ঠা করেছিলেন। ডাক্তার মোহাম্মদ ইব্রাহিমের ওয়াইফ কিন্তু বাংলাদেশের একজন স্বনামধন্য সাহিত্যিক, নাম কি? একজন সাহিত্যিক, মহিলা সাহিত্যিকের নাম বলো তো, যার নামের শেষে ইব্রাহিম আছে। স্যার নীলিমা ইব্রাহিম। হ্যাঁ, নীলিমা ইব্রাহিম হচ্ছে এই ইব্রাহিমের ওয়াইফ, এবং তাদের একটা মেয়ে ছিলেন, নাম ছিলেন ডলি। ডলি হচ্ছে ওই যে 1955 সালে একটা উপন্যাস প্রকাশিত হয়েছিল আবু ইসাকের, সূর্য দিগল বাড়ি। সূর্য দিগল বাড়ি এই উপন্যাসটিকে নিয়ে কিন্তু বাংলাদেশের যে প্রথম, আমরা যেটা বলি যে অনুদান প্রাপ্ত সিনেমা, মানে সিনেমাটা রচনা করার মানে বানানোর জন্য সরকার অনুদান দেয়। তো বাংলাদেশের প্রথম অনুদান প্রাপ্ত সিনেমা ছিল এই সূর্য দিগল বাড়ি। এটার নায়িকা হিসেবে অভিনয় করেছিল এই ডলি। পরবর্তীতে ফাঁস লেগে ডলি মারা যায় প্রেমজনিত ঘটনাকে কেন্দ্র করে। সে যাই হোক, শিল্পাচার্য জয়নুল আবেদিন, তার বাড়ি কোথায়? তার বাড়ি হচ্ছে কিশোরগঞ্জ। চারুকলা ইনস্টিটিউট তিনি প্রতিষ্ঠা করেছিলেন। উম, তিনি হচ্ছে 43-এর দুর্ভিক্ষ নিয়ে জয়নুল আবেদিন অনেক চিত্র এঁকেছেন। মনপুরা, এটা হচ্ছে 1970 সালে মনপুরা দ্বীপে সংঘটিত একটা ঘূর্ণিঝড়, সেটার কেন্দ্র করে মনপুরা 70 তিনি অঙ্কন করেছিলেন। সোনারগাঁওয়ে যে লোকশিল্প জাদুঘর, এটাও কিন্তু এটা তার বিখ্যাত কিছু চিত্রকর্ম হচ্ছে নৌকা সংগ্রাম, বীর মুক্তিযোদ্ধা, মেডোনা, এগুলো হচ্ছে জয়নুল আবেদিনের। কামরুল স্যার হাসান যে, মনপুরা 70 কি ঘূর্ণিঝড় ঘোরকি? জি, স্যার মনপুরা 70 কি স্যার ঘূর্ণিঝড় ঘোরকির যে ইয়াটা ওইটা সময় 1970-এ যখন নির্বাচন হয়েছে ঘূর্ণিঝড় ঘোরকি ছিল যেটা। ওইটাই ওইটাকে কেন্দ্র করি, যে জন্য নির্বাচন তো তোমার ডিসেম্বর এবং জানুয়ারিতে হয়েছিল আর কি, স্থগিত হয়েছিল। ওইটাই, এবং ওইখানে সম্ভবত 1 লক্ষ মানুষ মারা গেছিল, খুব সম্ভবত। খুব ভয়ঙ্কর একটা ঘূর্ণিঝড় হয়েছিল। কামরুল হাসানের বিখ্যাত একটা চিত্র হচ্ছে এটা, এই জানোয়ারদের হত্যা করতে হবে। এটা কে? স্যার এই ইয়াহিয়া খান। ইয়াহিয়া খান। এই জানোয়ারদের হত্যা করতে হবে। দেশ আজ বিশ্ব বেহায়াদের খপ্পরে, এটা এটা কখন বলা হয়েছিল? দেশ আজ বিশ্ব বেহায়াদের খপ্পরে, এটা এরশাদের আমলে বলা হয়েছিল। তিন কন্যা তার, নায়র তার।
বিখ্যাত চিত্রকর্ম হচ্ছে এই দুইটা, তিন কন্যার নায়ক। ফকির লালন শাহ জন্মগ্রহণ করেছিলেন 1772 সালে ঝিনাইদহ ও মতান্তরে কুষ্টিয়া। উম বাউল সম্রাট তো আবার আমরা বলি হচ্ছে একে, কাকে বলি? শাহ আব্দুল করিমকে বাউল সম্রাট। লালনের কয়েকটা বিখ্যাত বাণী বলো তো, একটা লাইন বা দুইটা লাইন। যেমন আমাদের সময় পরীক্ষায় আসছিল একটা লাইন, আপন ঘরে বোঝাই শোনা, পরে করে লেনা দেনা। আপন ঘরে, আপন ঘরে বোঝাই শোনা, পরে করে লেনা দেনা, মানে আমার ঘরে সোনা দানায় ভর্তি কিন্তু অন্য আয়সা মাতবরি করে। এই বিখ্যাত লাইনটা হচ্ছে লালন শাহর। ওস্তাদ আলাউদ্দিন খাঁ, তারপরে হচ্ছে তিনি একজন বিখ্যাত সুরকার, কণ্ঠশিল্পী। এই তার বাড়ি হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া, শিবপুর। হাসন রাজা, নেশা লাগিল রে। হাসন রাজার কি জানি, বাঁকা দুই নয়নে নেশা নেশা লাগিল রে, বাঁকা দুই নয়নে নেশা লাগিল রে, লোকে বলে বলে রে, ঘর বাড়ি ভালো নাই আমার, কি ঘর বান্ধিমো আমি, শূন্যেরও সংসার। এরকমই তো, শূন্যেরও মাজার। এই যে এই গানগুলো হচ্ছে হাসন রাজার। শাহ আব্দুল করিম, তার বাড়ি হচ্ছে উজানধল গ্রামে, সুনামগঞ্জের দিরাই উপজেলার উজানধল গ্রামে। 1916 সালে জন্মগ্রহণ করেন এবং 2009 সালে মারা গিয়েছেন তিনি। তখন আমি এডমিশন টেস্টের জন্য পড়াশোনা করি, ইউনিভার্সিটিতে পড়ার জন্য এডমিশন টেস্টের জন্য। 2000, এটা তাহলে 2009 সালের তোমার ইন্টারমিডিয়েট পরীক্ষা শেষ হয়েছিল এপ্রিল মেতে। তো এটা মে থেকে নভেম্বরের মধ্যেই তিনি মারা গিয়েছিলেন। তার বিখ্যাত গান গাড়ি চলে না চলে না, তারপর হচ্ছে আগে কি সুন্দর দিন কাটাইতাম, কেমনে বলিব আমি বাঁচি না তারে ছাড়া, আমি আমি ফুল বন্ধু ফুলের ভ্রমরা। অসংখ্য গান আব্দুল কারিমের, অসংখ্য গান। তারপরে হচ্ছে আজম খান, বাংলাদেশের প্রথম তোমার ব্যান্ড শিল্পী, যাকে বলা হয় পপ সম্রাট। তার ব্যান্ড দলের নাম ছিল উচ্চারণ। ডক্টর আজম খান কিন্তু মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন এবং তিনি কিন্তু ওই যে ক্র্যাক প্লাটুনের সদস্য ছিলেন। বলছিলাম না যে ঢাকা শহরে মানে গুরুত্বপূর্ণ অপারেশন করতো ক্র্যাক প্লাটুন, এবং ক্র্যাক প্লাটুন যেই সিস্টেমে যুদ্ধটা করতো সেটা ছিল তোমার হিট অ্যান্ড রান এই সিস্টেম, মানে খুব দ্রুত আক্রমণ করে পালিয়ে যায়। এটা ছিল ক্র্যাক প্লাটুনের সদস্যদের কাজ। এই যে ঢাকা শহরটা, এটা ছিল 2 নং সেক্টরের অধীনে। এই আজম খান ছিলেন ক্র্যাক প্লাটুনের সদস্য। আজম খান, তারপরে আরেকজন আছে রাইসুল ইসলাম আসাদ। চিনো রাইসুল ইসলাম আসাদকে? চিনো? স্যার বাকের ভাই। না 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 না, এটা তো আসাদুজ্জামান নূর। রাইসুল ইসলাম আসাদ হচ্ছে এই যে রাইসুল ইসলাম আসাদ। তিনি তো অনেক সিনেমা করছে, অনেক। চিনো না? জি চেনা স্যার। পরিচিত। হ্যাঁ, উনি হচ্ছে রাইসুল ইসলাম আসাদ। উনি ছিলেন হচ্ছে ক্র্যাক প্লাটুনের সদস্য। তারপরে বিএনপি নেতা ছিলেন না সাদেক হোসেন খোকা, তিনি ছিলেন ক্র্যাক প্লাটুনের সদস্য। তারপরে আওয়ামী লীগের একজন নেতা ছিলেন না মুফাজ্জল হোসেন চৌধুরী মায়া, যার মেয়ের জামাই হচ্ছে ওই যে নারায়ণগঞ্জ 7 মার্ডার করছিল, কাউন্সিলর নজরুল ইসলাম সহ। তারপরে অ্যাডভোকেট কি চন্দ জানি, কি চন্দ সহ 7 জনকে মেরে ফেলছিল কিন্তু, ওই র্যাবে করছিল। ওইটা নেতৃত্ব দিছিল কিন্তু তার মেয়ের জামাই। যেই কারণে কিন্তু এটা 2014 সালের ঘটনা, 13 সালে। তারপর থেকে কিন্তু মুফাজ্জল হোসেন চৌধুরী মায়াকে শেখ হাসিনা সাইড করে দিছে। আর আওয়ামী লীগে তিনি ভালো পদ পদবি বা প্রভাব খাটাইতে পারেন শুধু একটা ঘটনার কারণে। মুফাজ্জল হোসেন চৌধুরী মায়া, আজম খান, রাইসুল ইসলাম আসাদ, তারপরে হচ্ছে এই সাদেক হোসেন খোকা, তারপরে এই দস্তগীর, গোলাম দস্তগীর গাজী, তারা ক্র্যাক প্লাটুনের সদস্য ছিল। ডক্টর মোহাম্মদ ইউনুস, গ্রামীণ গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা। 2006 সালে গ্রামীণ ব্যাংকের সাথে যৌথভাবে নোবেল পুরস্কার লাভ করে। তিনি ছিলেন এশিয়ার 7ম বাংলাদেশের প্রথম এবং
তৃতীয় বাঙালি। তার বিখ্যাত একটা আত্মজীবনীমূলক গ্রন্থ হচ্ছে দারিদ্রতার দারিদ্রহীন বিশ্বের অভিমুখে, আর একটা হচ্ছে ব্যাংকার টু দ্য পুয়ার। এই দুইটা হচ্ছে তার বিখ্যাত গ্রন্থ। অমর্ত্য সেন এশিয়ার প্রথম ব্যক্তি হিসেবে নোবেল পুরস্কার লাভ করেন 1998-এ। তার বিখ্যাত গ্রন্থ হচ্ছে অর্থনীতিতে অসমতা, দারিদ্র্য, দুর্ভিক্ষ, এগুলা। অতীশ দীপঙ্কর বৌদ্ধ ধর্মের বিখ্যাত সাধক। তার জন্ম জন্ম হচ্ছে বিক্রমপুরের বজ্রযোগিনী গ্রামে। মনে রাখবা, এটা কিন্তু আসে যে অতীশ দীপঙ্করের বাড়ি কোথায়? বিক্রমপুরের বজ্রযোগিনী গ্রাম। বাংলা একাডেমি, সরাসরি প্রশ্ন আসবে, ভাষা আন্দোলনের ফলে সৃষ্ট প্রতিষ্ঠান কোনটা? বাংলা একাডেমি। বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয় কত সালে? স্যার 1955। 1955 সালের কত তারিখে? 3 ডিসেম্বর। 1955 সালে 3 ডিসেম্বর বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয়। বাংলা একাডেমির প্রথম সভাপতি কে ছিলেন? আকরাম কা। প্রথম মহাপরিচালক ডক্টর মজহারুল ইসলাম। বর্তমান মহাপরিচালক কে? ফেসিস্ট হাসিনা স্বৈরাচার পতনের পর, জুলাই বিপ্লবের পর নতুন মহাপরিচালক হয়েছেন কে? তিনি কে বলো? পারবো না বলতে? ডক্টর মোহাম্মদ আজম। ডক্টর মোহাম্মদ আজম। এই- এগুলো এই যে উনি, এ হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর মোহাম্মদ আজম। তিনি হচ্ছেন বাংলা একাডেমির বর্তমান মহাপরিচালক। আচ্ছা, নজরুল চত্বর, নজরুল মঞ্চ দুইটি হচ্ছে বাংলা একাডেমিতে। আচ্ছা, উত্তরাধিকার, ধানশালিকের দেশ, বাংলা একাডেমি জার্নাল, এগুলো কোত্থেকে প্রকাশিত হয়? বাংলা একাডেমি থেকে। বেশি প্রশ্ন আসে উত্তরাধিকার আর ধানশালিকের দেশ, এই দুইটা থেকে। বার্ড, বাংলাদেশ, বাংলাদেশ এটা কি? বাংলাদেশ অ্যাডভান্সমেন্ট রুরাল ডেভেলপমেন্ট এরকম নাকি? বাংলাদেশ অ্যাসোসিয়েশন নাকি এরকম, রুরাল ডেভেলপমেন্ট। যাই হোক, এটা প্রতিষ্ঠিত হয় 1959 সালে। প্রতিষ্ঠা করেন ডক্টর আক্তার হামিদ খান। এটা কি লেখছে? আকবর হামিদ খান না, ডক্টর আক্তার হামিদ খান। এটা অবস্থিত কুমিল্লার কোটবাড়িতে। এই পট্টার, এই যে বার্ডের প্রধান হচ্ছে মহাপরিচালক। এটা একজন যুগ্ম সচিব বা অতিরিক্ত সচিব পদমর্যাদার একজন ব্যক্তি এখানে মহাপরিচালক হিসেবে বসেন। আরডিএ, রুরাল ডেভেলপমেন্ট একাডেমি, এটা হচ্ছে কোথায়? বগুড়া। বগুড়ার শেরপুরে। চারুকলা ইনস্টিটিউট, আইএমএল, সেগুনবাগিচা। এটার ভিত্তিপ্রস্তর যখন শেখ হাসিনা স্থাপন করে, তখন তার সাথে ছিলেন জাতিসংঘের সপ্তম মহাসচিব কোফি আনান। অষ্টম মহাসচিব কে? বান কি মুন স্যার। বর্তমান এবং নবম মহাসচিব কে? বর্তমান হচ্ছে অ্যান্টনিও গুতেরেস, পর্তুগালের। তিনি তো নবম। হ্যাঁ, প্রথম কে ছিলেন? নরওয়ের অধিবাসী ফ্রিকবেলি। হ্যাঁ, ফ্রিকবেলি। ট্রিক ভেলি। দ্বিতীয় কে ছিলেন? ড্যাগ হ্যামারশোল্ড। তৃতীয় মহাসচিব যিনি ছিলেন, তার বাড়ি বাংলাদেশের পার্শ্ববর্তী দেশ এবং 1971 সালে যুদ্ধের সময় তিনি মহাসচিব ছিলেন। তিনি কে? স্যার উত্থান। উথান্ট কোন দেশের? মিয়ানমার। 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 মিয়ানমারের। তাহলে ট্রিক বেইলি, ড্যাগ হ্যামারশোল্ড, উথান্ট। তারপরে চতুর্থ কে? চতুর্থ মনে নাই। পঞ্চম হচ্ছে পেরেজ দা কুয়েলার, পেরুবারি। ষষ্ঠ কে? ষষ্ঠ হচ্ছে একজন খ্রিস্টান, কিন্তু তিনি একটা মুসলিম দেশের, আমি মনে করতাম সে মুসলমান, মিশরের।
ডক্টর বুটুস বুটুস গালি। হ্যাঁ স্যার, ষষ্ঠ ছিলেন ডক্টর বুটুস বুটুস গালি, তার বাড়ি মিশর। আমি ভাবতাম, আমি পড়তাম আর ভাবতাম যাই হোক একজন মুসলিম তাহলে আছে। পরে একটু পরে তার সম্পর্কে একদিন ডিটেলস, মানে অনেক দিন আমার মধ্যে এই ভুল ধারণাটা ছিল যে মিশরে যেহেতু মুসলমান উপায় নাই, মুসলমান শিওর। অনেকদিন পরে একটু তার সম্পর্কে পড়তে গেলাম, গিয়ে দেখি যে না, সে হলো গিয়ে প্রোটেস্ট্যান্ট খ্রিস্টান, ডক্টর বুটুস বুটুস গালি। তখন আমার মাথায় সেই পুরানো চিন্তাটা আসছে যে আমেরিকা, মনে করো এই যে পাকিস্তান, পাকিস্তান একটা কি ধর্মভিত্তিক দেশ ছিল। এখন পাকিস্তানটাকে নষ্ট করতে হলে কি করতে হবে? এনে এক দুইটা নারীকে তোমার একটু খোলামেলা পোশাকে ছাইড়া দিতে হবে। করলো কি? মালালারে টান দিল, মালালা ইউসুফজাই, তাকে টান দিল। টান দিয়ে নোবেল টোবেল দিয়ে দিল, নোবেল দিছিল না মালালারে? হ্যাঁ স্যার। নোবেল টোবেল দিয়ে একটা অস্থির অবস্থা করে ফেলাইলো। তখন এর দিকে আরো নারীরা উল্টাপাল্টা কাজকর্ম শুরু করে দিল। হিজাব ছাড়ো, বুরকা ছাড়ো, এই করো, পর্দা ছাড়ো, নোবেল পাইবো তারা সবাই। আমেরিকা যখন মিশরের এক খ্রিস্টানকে তোমার নোবেল দেয়, তখন বুঝতে হবে যে ওই দেশে ওই কমিউনিটিটাকে সে সমর্থন করতেছে। মানে আমেরিকার মতো শয়তান পৃথিবীতে আর কেউ নাই, আমেরিকার মতো শয়তান। তারা সবটি মানুষ শয়তান আমেরিকা। এদের যে পররাষ্ট্রনীতি, এটা শয়তানের পররাষ্ট্রনীতি। ষষ্ঠ ছিল উত্থান, সপ্তম ছিল কোফি আনান, অষ্টম বান কি মুন, নবম হচ্ছে অ্যান্টোনিও গুতেরেস। কোফি আনানের বাড়ি কোথায়? গানা মনে হয় স্যার। ঘা- ঘানা। ঘানার রাজধানী কোথায়? আকরা। আকরা। ঠিক আছে, তাহলে পরে যাই নজরুল ইনস্টিটিউট। এটা হচ্ছে ধানমন্ডি কবি ভবনে। দুর্নীতি দমন কমিশন, এটা হচ্ছে দুর্নীতি দমন কমিশন গঠিত হয় 21শে নভেম্বর 2004 সালে। এটার অবস্থান হচ্ছে ঢাকার সেগুনবাগিচায়। তোমাদেরকে একটা সুন্দর চিত্র দেখাবো। দুর্নীতি দমন কমিশন। ওই ছবিটা তো দেখতেছি না, একটা ছবি ছিল না এরকম, যে দুর্নীতি দমন কমিশন, পরে গাছের ইয়েতে ডালে দমনটা ঢেকে গেছে, পরে দেখা যায় কি যে দুর্নীতি কমিশন। কই ছবিটা এটা? নাই। এটা কিন্তু ভাইরাল হয়ে গেছিল পত্র পত্রিকাতে, ওই ফেসবুকে। নাই, দমনটা ঢেকে গেছিল গাছের ডালে, দূর থেকে মনে হয়তো দুর্নীতি কমিশন। আচ্ছা, এটা ঢাকার সেগুনবাগিচা জাতীয় মানবাধিকার কমিশন। এটা গঠিত হয় 2008 সালে। এটার কাজ কি? মানবাধিকার, মানবাধিকার নিয়ে কথা বলা। আর এটা চেয়ারম্যান হয় রাষ্ট্রপতি। বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন, এগুলা প্রতিষ্ঠিত হয় 1973 সালে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প পাবনার ঈশ্বরদীতে। আর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, এটা কোথায় অবস্থিত? অর্থাৎ পিজি হাসপাতাল, এটা হচ্ছে শাহবাগ। পিজি হসপিটাল আর হচ্ছে বারডেম হসপিটাল রাস্তার এপার ওপার। তথ্য কমিশন, তথ্য অধিকার আইন 2009 বাস্তবায়ন। উম, পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন, বিআইডব্লিউটিএ। এটা হচ্ছে অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ। এমআরএ, মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি। শিল্প ও কারখানা বিষয়ক সংস্থা, বিটিএমসি। আহ তারপরে হচ্ছে বিটিএমসি, গুলো দরকার নাই। বস্ত্রকল কয়টা, এগুলা খুব বেশি ইম্পর্টেন্ট না। পাটকল,
এটা ইম্পর্টেন্ট। আদমজি পাটকল বন্ধ হয়ে যায় 2002 সালের 30শে জুন। এশিয়ার বৃহত্তম পাটকল ছিল। তোমার বিএনপি ক্ষমতায় আসে 2001 সালের 1 অক্টোবর। অক্টোবরে কিন্তু নির্বাচন হয়, হওয়ার পরেই তো বিএনপি পাশ করে। অর্থাৎ 6 মাসের বা 7 মাসের মাথায় এসে আদমজি পাটকল বন্ধ করে দেয়। আমার সন্দেহ লাগে যে খালেদা জিয়া মনে হয় আমেরিকার সাথে চুক্তি করছিল যে তোমার ক্ষমতায় আনবো, তুমি পাটকলটা বন্ধ করে দিবা। আমার সন্দেহ হয় কেন জানি। কারণ আদমজি পাটকলটা বন্ধ করে দেওয়ার পিছনে তো কোনো কারণ নাই। জমজমাট পাটের ব্যবসা ছিল, তাহলে বন্ধ করবে কেন? এবং এটা নিয়ে কত মারামারি হইলো, শ্রমিক মারা গেল, শ্রমিকের সাথে গোলাগুলি হইলো পুলিশের, ধাওয়া পাল্টা দেওয়া। আমার কেন জানি মনে হয় খালেদা জিয়া আমেরিকার সাথে চুক্তি করে ফেলছিল, এবং খালেদা জিয়া বাংলাদেশের পাট শিল্পটাকে ধ্বংস করছে। আর আওয়ামী লীগ এসে পাট শিল্প এবং চামড়া শিল্প, এই যে গরুর চামড়া আমরা কোরবানি দিতাম, আমরা যখন ছোট 2000 সালের দিকে, তখন আমরা কুরবানি দিতাম, মনে করো 3,000 3,500 টাকা দেয় গরু দিতাম, একটা মরাটরা গরু। আমরা একলা একলাই দিতাম সবসময়, কারোর সাথে ভাগাভাগিতে শেয়ারে যাইতাম না। তো একটা ছোটখাটো গরু দিতাম, ওই সময় গরুর চামড়া বিক্রি করতাম 150, 200, 250 টাকা। আর ওই সময় যারা তোমার 40,000 টাকাতে গরু কুরবানি দিছে, তাদের গরুর চামড়া 2500, 3,000 এরকম টাকা বিক্রি করছে। এখন আমরা গরু দিই 70, 80 হাজার টাকা দিয়ে, চামড়া বিক্রি করতে পারি না। ওই আমাদের গ্রামে মুচি আছে, এরা হচ্ছে আমাদের তোমার গরুটা যখন জবাই টবাই করি তখন হেল্প টেল্প করে, পরে যাওয়ার সময় চামড়াটা নিয়ে যায়। তার মানে দেখো চামড়ার কোনো দাম নাই। কেন নাই দাম? কেন? জুতা কি আমরা পরি না? জুতার দাম কি কমতেছে দিন দিন? জুতার দাম তো বাড়তেছে, তাহলে চামড়ার দাম নাই কেন? এটা হচ্ছে আওয়ামী লীগের নেতাকর্মীরা সিস্টেমেটিক্যালি এটাকে ধ্বংস করে দিচ্ছে, এই চামড়া শিল্পটাকে। শেখ হাসিনা যা ক্ষতি করলো বাংলাদেশের মানুষের, উফ, বলার মতো না। হ্যাঁ, আমার মনে হয় খালেদা যে ওই কাজটাই করছিল আমেরিকার সাথে চুক্তি করে। কারণ কি, ওই পাটের এটা বন্ধ হয়ে গেলে প্লাস্টিকের ব্যবসাটা ভালো হবে আর কি। রসায়ন শিল্প সংস্থা, দরকার নাই এগুলা, এগুলোরও দরকার নাই। বারডেম, এটার প্রতিষ্ঠাতা ইব্রাহিম, অবস্থান শাহবাগে। আইসিডিডিআরবি, উদ্রাময় মানে কি? সম্ভবত কলেরা, আন্তর্জাতিক কলেরা গবেষণা কেন্দ্র। বেবি জিঙ্ক ট্যাবলেটের বাজারজাত করেন কারা? এটা দরকার নাই বাজারজাত, কবে করা হয় দরকার নাই, তবে কারা করে, উদ্ভাবন করেন কে? এটা হচ্ছে আইসিডিডিআরবি। তারপরে ওই যে আমরা স্যালাইন খাই না, স্যালাইনের তো আবিষ্কার হচ্ছে আইসিডিডিআরবি। এখনো পর্যন্ত এটি দেশের একমাত্র মেডিকেল বিশ্ববিদ্যালয়। এটি কি সঠিক না বেঠিক? এটা বেঠিক। বর্তমানে দেশে 3টা মেডিকেল বিশ্ববিদ্যালয় আছে, একটা হলো গিয়া পিজি হাসপাতাল, একটা হলো রাজশাহী, আর একটা হলো সিলেট। পিজির পরে সিলেট এবং রাজশাহীকে বিশ্ববিদ্যালয়ের মর্যাদা দেওয়া হয়। তার মানে বাংলাদেশে বর্তমানে 3টা মেডিকেল বিশ্ববিদ্যালয় রয়েছে। বাংলাদেশের কিশোর কিশোরী সংশোধন কেন্দ্র, একটা হচ্ছে দেশের প্রথম কিশোর সংশোধন কেন্দ্র কোথায়? টঙ্গী, গাজীপুর, সালটা দরকার নাই। দ্বিতীয় কিশোর হচ্ছে পোলেরহাট, যশোর। কিশোর অপরাধ হচ্ছে 16 বছর পর্যন্ত। আর কিশোরী হচ্ছে কোনাবাড়ি, গাজীপুর। তাহলে কিশোর একটা হচ্ছে টঙ্গী, গাজীপুর, আর একটা হচ্ছে পুলেরহাট, যশোর, আর কিশোরীটা হচ্ছে কোনাবাড়ি, গাজীপুর। কোনাবাড়ি, গাজীপুর। মেয়েরা তো ঘরের কোণেই থাকে সবসময়, তাই না? তাদেরকে তো কোনাবাড়িতে রাখা ভালো। মেয়েরা তো আর বের হয় না, ছেলেরা যেভাবে বের হয় মেয়েরা তো এইভাবে বের হয় না। বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি, 1784 সালে কলকাতা, এটার প্রতিষ্ঠাতা হচ্ছে স্যার উইলিয়াম জোন্স। বাংলা পিডিএ হচ্ছে এশিয়াটিক সোসাইটি কর্তৃক প্রকাশিত। দেখি বেঞ্চ ডক, এগুলো দরকার নাই। বেন বেজ, এটা দরকার আছে। বেন বেজ হচ্ছে বাংলাদেশ ব্যুরো অফ এডুকেশনাল ইনফরমেশন অ্যান্ড স্ট্যাটিস্টিক্স, বাংলাদেশ শিক্ষা তথ্য ও পরিসংখ্যান ব্যুরো। এটা হচ্ছে কোথায় জানো? এটা ঢাকায়। ঢাকায় কোন জায়গায়? তোমার পলাশী মোড় থেকে তোমার নীলক্ষেতে আসার একটা রাস্তা আছে, পলাশী মোড় থেকে নীলক্ষেত, এইখানে দেখবা বাম পাশে, এখানে বেন বেজ। আর হচ্ছে
তোমার ওই যে বেসরকারি শিক্ষকদের যে অবসর সুবিধা কল্যাণ বোর্ড, এটা হচ্ছে এখানে বেন বেজ, আর এটা দুইটা এক বিল্ডিং এ। নিচতলাটা হচ্ছে অবসর কল্যাণ সুবিধা বোর্ড, আর দোতলা থেকে হচ্ছে উপর হচ্ছে বেন বেজ। যাদের বাবা নানা আত্মীয় স্বজন বেসরকারি পর্যায়ের অবসর গ্রহণ করেছে, তারা হচ্ছে এখানে দৌড়াদৌড়ি না করলে পেনশন আসে না, টাকা দিয়ে ঘুষ দিয়ে টাকা আনতে হয়। আমার আব্বা পেনশন অবসরে গেছে তোমার 2021 সালের অক্টোবরে। আব্বা টাকা আসে না, পরে 30,000 টাকা দিয়ে ঘুষ দেয়া ছাড়াই নিয়ে আসলাম টাকাগুলা। এখানে যা আছে সব দুর্নীতিবাজ, কোনো ভালো মানুষ নাই। 30,000 টাকা আমার, এগুলো দাবিদার, আমি এখনো দাবি ছাড়ি নাই। বিপিএটিসি এটা কোথায়? সাভারে। এখানে হচ্ছে তোমার বিসিএস ক্যাডারভুক্ত কর্মকর্তাদের বুনিয়াদী প্রশিক্ষণ, বুনিয়াদী মানে হচ্ছে এফটিসি মানে ফাউন্ডেশন ট্রেনিং কোর্স, এটা হয়। শিক্ষা ক্যাডার ছাড়া আর কি, আমরা যারা শিক্ষা ক্যাডার আমাদের জন্য নাইম ঢাকা কলেজের সাথে এন এ NAEM, ন্যাশনাল একাডেমি ফর এডুকেশনাল ম্যানেজমেন্ট, এটা হচ্ছে নাইম, এটা শিক্ষা ক্যাডারের জন্য। আর অন্য ক্যাডারগুলো হয় ওই বিপিএটিসিতে, বাংলাদেশ পাবলিক সার্ভিস, কি জানি, বাংলাদেশ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ট্রেনিং সেন্টার। এই যে এইটা হচ্ছে গুরুত্বপূর্ণ, শামীম শিকদার কি কি করেছে। স্বাধীনতা সংগ্রাম কোথায়? এটা এটা হচ্ছে তোমার যখন তুমি এতে ঢুকবা জগন্নাথ হলের পাশে আর কি, তুমি যখন পলাশী মোড় দিয়ে ঢাকা ইউনিভার্সিটিতে ঢুকবা SM হলের সামনেতে, তখন সামনে গিয়ে একটা 3 রাস্তার মোড় পাইবা। বাম দিকে যেটা সেটা হচ্ছে তোমার ভিসি চত্বরে এসে পড়েছে, আর সোজা যেটা গিয়েছে সেটা হচ্ছে ওই কেন্দ্রীয় শহীদ মিনার। এখানে একটা দেখবা বঙ্গবন্ধুর ছবিটা বড়, আর অনেক মানে 5-6 মনের মূর্তি হবে ছোট ছোট, এটা হচ্ছে স্বাধীনতা সংগ্রাম, এটা হচ্ছে শামীম শিকদারের সুপার্জিত স্বাধীনতা। এটা হচ্ছে টিএসসির এখানে দেখবা ডাসের যে কোনাটা আছে এইখানে, এটা হচ্ছে টিএসসি চত্বরের কাছে সুপার্জিত স্বাধীনতা, এটা হচ্ছে শামীম শিকদার এগুলার ভাস্কর শিল্পী। শামীম শিকদারকে বাংলাদেশের প্রথম ক্রস ফায়ার, বঙ্গবন্ধু যাকে ক্রস ফায়ারে দিয়েছিলেন সিরাজ শিকদার, যিনি ছিলেন একজন সমাজতান্ত্রিক নেতা, এই সিরাজ শিকদারের বোন ছিল এই শামীম শিকদার। স্যার উনি কি মেয়ে? মেয়ে, শামীম শিকদার হচ্ছে মেয়ে। শামীম শিকদার কিন্তু দীর্ঘদিন সে সাথে চাকু নিয়ে ঘুরছে বঙ্গবন্ধুকে মারার জন্য। পরে এক পর্যায়ে সে আওয়ামীপন্থী স্থপতি শিল্পী হয়ে যায় বা স্থাপত্য শিল্পী হয়ে যায়। নিতুন কুণ্ড তিনি করেছেন কি কদম ফোয়ারা, এটা হচ্ছে জাতীয় ঈদগার সামনে। সার্ক ফোয়ারা এটা হচ্ছে সোনারগাঁর সামনে। সাবাস বাংলাদেশ রাজশাহী বিশ্ববিদ্যালয়, খুবই গুরুত্বপূর্ণ। সাবাস বাংলাদেশ নিতুন কুণ্ড, নিতুন কুণ্ড মারা যায় হচ্ছে 2020 সালে। আমার স্পষ্ট মনে আছে, আমি তখন করোনায় বাড়িতে, করোনায় সবকিছু বন্ধ, আমি বাড়িতে সারাদিন ক্রিকেট খেলি, ঘুরি ফিরি সকাল থেকে রাত পর্যন্ত। হঠাৎ করে একদিন শুনি যে নিতুন কুণ্ড মারা গেছে। তারপরে নিতুন কুণ্ডুরে নিয়ে লেখালেখি করলাম এসি। হামিদুজ্জামান খান ক্যাকটাস, এটা গুরুত্বপূর্ণ। বেগম রোকেয়া ভাস্কর্য এটা গুরুত্বপূর্ণ না, ক্যাকটাস এটা গুরুত্বপূর্ণ। হামিদুজ্জামান খান। তারপরে হচ্ছে রুই কাতলা শান্তির পায়রা, এটা কোথায়? এটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি তে। টিএসসি ঢুকতেই যে গেটটা ঠিক বিপরীতে দেখবা স্টিলের একটা খাম্বার উপরে 2-3টা ছোট ছোট কবুতর, ওইটাই শান্তির পায়রা। চোখে লাগে না, কিন্তু খেয়াল করবা, এটাই শান্তির পায়রা। ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার যে মজা, তোমার এগুলো পড়া লাগবে না, এমনি তোমার মনে থাকতো। এখন মিস করি ঢাকা ইউনিভার্সিটির কি মজা যে পড়তে পারতাম সারাদিন। আসলে এগুলো হাতের কাছে পাইছি তো খুব বেশি গুরুত্ব দিছি না, এখন গেলে তো ঘুরি শুধু বেড়াই। এত মজা আসলে ইউনিভার্সিটিতে, লাইফটি অন্যরকম। সংসপ্তক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, এটা কেমন? সংসপ্তকটা হচ্ছে একটা লোক এক হাতের রাইফেল নিয়ে দাঁড়ায় আছে, একটা পা নাই, মানে এরকম বোঝা যাচ্ছে যে সদ্য স্বাধীন দেশে সে বিজয় উল্লাস করতেছে এরকম। তারপরে হচ্ছে আজিজুল জলিল পাশা, তিনি দুইটা করছে, একটা হলো দোয়েল চত্বর, একটা হচ্ছে শাপলা চত্বর। শাপলা চত্বরটা কোথায়? মতিঝিল, যেখানে হেফাজতকে মার দেওয়া হয়েছিল, কঠিন মার। আর একটা হচ্ছে হলো দোয়েল চত্বর, সেটা হচ্ছে কার্জন হলের সামনে একটা চৌরাস্তার মোড় আছে, ওইখানে হচ্ছে শাপলা চত্বর, সরি দোয়েল চত্বর। মুস্তফা হারুন কুদ্দুস হিলি, তিনি হচ্ছে বুদ্ধিজীবী স্মৃতিসৌধ, রাজার বাগ স্মৃতিসৌধ, এই দুইটি করছে হচ্ছে মুস্তফা হারুন কুদ্দুস হিলি। মৃণাল হক করেছে বেশ কিছু অর্ঘ্য, এটা হচ্ছে সায়েন্স ল্যাবরেটরি মোড়ে। অতলান্তিকে বসতি, এটা হচ্ছে নৌবাহিনীর সদর দপ্তরে।
কোতোয়াল মিন্টো রোড, গোল্ডেন জুবিলি টাওয়ার রাজশাহী বিশ্ববিদ্যালয়, তারপরে হচ্ছে দুর্জয় রাজারবাগ, বলাকা, বলাকা হচ্ছে চারটে বগ, এটা হচ্ছে মতিঝিল যে বিমান বাহিনীর অফিসটা এটার সামনে হচ্ছে বলাকা, বড় বড় চারটে বগ। তারপরে হচ্ছে রাজস্বিক বিহার, রাজস্বিক বিহারটা কেমন দেখছো কেউ? রাজস্বিক বিহারটা হচ্ছে একটা ঘোড়ার গাড়িতে করে, মানে ঘোড়ার গাড়ি, ওটার মধ্যে দুইজন লোক বসে আছে, ঘোড়াগুলা যাইতেছে, এরকম একটা ভাস্কর্য, এটাকে বলা হয় রাজস্বিক বিহার। শ্যামল চৌধুরী বিজয় 71, এটা হচ্ছে কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহ। রাজু ভাস্কর্য, এটা কোথায়? এটা তো সবাই জানি, কোনো কিছু হইলেই ফেসবুকে নিউজ ছড়া বলে ওই সবাই রাজুতে আয়। মিশুক মুস্তফা মনোয়ার, মিশুকটা হচ্ছে একটা হরিণ ছানা, হরিণের একটা বাচ্চা, ওইটা হচ্ছে শহীদ যে শিশু পার্ক শাহবাগের সামনে, এটা করেছেন মুস্তফা মনোয়ার। মুস্তফা মনোয়ার কে? মুস্তফা মনোয়ার সম্ভবত কবি ছিলেন না, গোলাম মুস্তফা তার ছেলে সম্ভবত মুস্তফা মনোয়ার। নভেরা আহমেদ, কৃষক পরিবার, নারী শিশু ও পুরুষ, এগুলা। নভেরা আহমেদ কিন্তু আমাদের যে কেন্দ্রীয় শহীদ মিনার কে নির্মাণ করেছে? কেন্দ্রীয় শহীদ মিনার হামিদুর রহমান না? সহশিল্পী ছিলেন নভের আহমেদ, কিন্তু নভের আহমেদকে স্বীকৃতি দেওয়া হয় নাই, যে জন্য তিনি হচ্ছে রাগ করে অভিমানে, তিনি হচ্ছে দেশ স্বাধীন হওয়ার পরে এই এগুলার পরে আর কি তিনি হচ্ছে ফ্রান্সে চলে যায় এবং সেখানে মৃত্যুবরণ করে, আর বাংলাদেশে আসে নাই। জাগ্রত চৌরঙ্গী, এটা কোথায়? জয়দেবপুর চৌরাস্তা, গাজীপুর। কে? আব্দুর রাজ্জাক। অপরাজেয় বাংলা সৈয়দ আব্দুল্লাহ খালেদ, ঢাবি কলা ভবন। কেন্দ্রীয় শহীদ মিনার হামিদুর রহমান, সাথে দেওয়া উচিত ছিল নবের আহমেদ। সৈয়দ মাইনুল হোসেন হচ্ছে জাতীয় স্মৃতিসৌধ সাভার। জাতীয় স্মৃতিসৌধের অরিজিনাল নাম কি? জাতীয় স্মৃতিসৌধের কিন্তু একটা আসল নাম আছে। জাতীয় স্মৃতিসৌধ তো পরবর্তীতে আমরা বলি এটা স্মৃতিসৌধ, কিন্তু এটা একটা নাম আছে, এটা কি জানি সম্মিলিত কি প্রয়াস নাকি জানি, এরকম একটা নাম আছে কিন্তু অরিজিনাল নাম। তার সম্মিলিত প্রয়াস। হ্যাঁ, স্যার সম্মিলিত প্রয়াসী। সম্মিলিত প্রয়াস, হ্যাঁ, এটা হচ্ছে কেন্দ্রীয় শহীদ মিনারের নাম। বঙ্গবন্ধু মনুমেন্ট, আসবে এগুলা পড়ে লাভ নেই অযথা। লারোস, তিনি করছেন কি? বিমানবন্দর। বব বুই, কমলাপুর। আবুল হুসাইন থারিয়ানি, বাইতুল মুকাররম। মাসুদ আহমেদ, তিন নেতার মাজার। তিন নেতার মাজারে কে কে শুয়ে আছেন? শেরেবাংলা থেকে ফজলুল হক, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, সোহরাওয়ার্দী, খাজা খাজা নাজিমুদ্দিন। নাজিমুদ্দিন, এই তিনজন। অখিল পাল, মোদের গর্ব, এটা হচ্ছে বাংলা একাডেমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের এখানে। তারপর হচ্ছে দরকার নেই। বিকেএসপি কোথায় অবস্থিত? সাভারের জিরানি এলাকায়। জাতীয় খেলা কি? হাডুডু। এগুলা কি পড়বো? ক্রীড়া সঙ্গীত, বাংলাদেশের দুরন্ত সন্তান আমরা, দুর্দম দুর্জয়, এগুলো দরকার নেই। 1984 সালে লস এঞ্জেলসে 23তম অলিম্পিকে বাংলাদেশ প্রথম অংশগ্রহণ করে। প্রথম সাব গেমসে অংশগ্রহণ করে কাঠমান্ডুতে। প্রথম আইসিসি ট্রফিতে বাংলাদেশের অধিনায়ক ছিলেন শফিকুল হক হীরা। বাংলাদেশ টেস্ট স্ট্যাটাস লাভ করে 2000 সালে। বাংলাদেশ সর্বপ্রথম যে ক্রিকেট দলকে টেস্ট এবং ওয়ানডে উভয় সিরিজে হোয়াইট ওয়াশ করে ওয়েস্ট ইন্ডিজ, কত সালে এটা বলতে পারবা? 2009 সাল। 2009 নয়। নাকি 13-তে? আমার তো মনে হয় 12-13-তে হবে মনে হয়।
আমি মনে হয় এই খেলাগুলো দেখেছিলাম আমার হলে, হাজী মোহাম্মদ মহসিন হল, ঢাকা বিশ্ববিদ্যালয়, ওইখানে দেখেছি। ও নয় না, 10-এ হইতে পারে, 10-এ, 10, 11, 12 এই টাইমটাতে, মানে নয় তো আমি ইউনিভার্সিটিতে যাই নাই। আমার মনে আছে যে আমি এটা ইউনিভার্সিটিতে গিয়ে দেখেছি। আমার ইউনিভার্সিটি লাইফটা ছিল তোমার 10-এর জানুয়ারি থেকে, তাহলে 10, 11, 12 এই সময়টার মধ্যে এটা হতে পারে। বাংলাদেশের সর্বকনিষ্ঠ টেস্ট সেঞ্চুরিয়ান বাংলাদেশি ব্যাটসম্যান আশরাফুল, তিনি তখন 17 বছরও হয় নাই, 16 বছর কয়েকদিন তার বয়স ছিল। বাংলাদেশের প্রথম সেঞ্চুরিয়ান আমিনুল ইসলাম বুলবুল, প্রথম ডাবল সেঞ্চুরিয়ান। এই দিন কিন্তু তোমার ডাবল সেঞ্চুরি করার কথা ছিল আশরাফুল, আমি এই খেলাটা দেখেছি। আশরাফুল কিন্তু, আশরাফুল 180 বা 90 গিয়ে আউট হয়ে যায়। পরে মুশফিকুর রহিম, মানে আশরাফুল আর মুশফিকুর রহিম একটা পার্টনারশিপ ছিল, কিন্তু ডাবল সেঞ্চুরি কাছাকাছি, আশরাফুল গিয়ে আউট হয়ে যায়, পরে মুশফিকুর রহিম ডাবল সেঞ্চুরি করে ফেলে এক ম্যাচেই। হ্যাট্রিককারী অলক কাপালি, 5 উইকেট দুর্জয়, 100 উইকেট মোহাম্মদ রফিক। এই যে এক টেস্টে হ্যাট্রিক এবং সেঞ্চুরি, এটা হচ্ছে সোহাগ গাজী, এইটা করেছিল তোমার ওই ইয়ার সাথে, ওয়েস্ট ইন্ডিজের সাথে। আচ্ছা এখন বলো তো, ওয়েস্ট ইন্ডিজের সাথে এই রেকর্ডটা করার কারণটা কি? এই রেকর্ডটা করার কারণ ছিল তখন হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ জাতীয় দলের যে খেলোয়াড়, তাদের সাথে ওয়েস্ট ইন্ডিজ যে ক্রিকেট বোর্ড, তাদের সাথে একটা স্যার স্যার মনোমালিন্য। স্যার এক টেস্টে হ্যাট্রিক ও সেঞ্চুরি সজ্ঞাজি করেছিলেন নিউজিল্যান্ডের এগেনস্টে ও সরি, দুই তাহলে এটা হাজার নিউজিল্যান্ডের এগেইনস্টে, 14 সালে 14 সালে। আচ্ছা তাহলে এটা হইতে পারে। চট্টগ্রামে। আর চট্টগ্রামে। আচ্ছা, তাহলে ওই যে ওয়েস্ট ইন্ডিজরে এইভাবে বাংলাদেশ ধরাশায়িত করার কারণ কি? কারণ ছিল তোমার ওই সময় ওয়েস্ট ইন্ডিজ দলের যে খেলোয়াড়, তাদের সাথে ক্রিকেট বোর্ডের একটা মনোমালিন্য চলতেছিল, ঠিক মতো বেতন টেতন দিত না, এই সেই। তখন ভালো ভালো খেলোয়াড় যারা, তারা কেউ আসে নাই, এই সিরিজে কেউ আসে নাই। পরে ওরা ওদের মতো করে যতটুকু সম্ভব বি টিম পাঠাইছে। পরে ওই বাংলাদেশ মনে করো এই সুবিধাটা নিয়ে নিছে আর কি, সুযোগটা কাজে লাগাইছে। আচ্ছা, ওয়ান ডে খেলার মর্যাদা লাভ করে 97। মহিলা ক্রিকেট দল ওয়ান ডে 11 আর টেস্ট হচ্ছে 21 সালে মর্যাদা লাভ করে। ওয়ান ডেতে হচ্ছে মেহরাব হোসেন ওপি, এটা সম্ভবত করেছিল 2000 সাল বা 2001 সাল, আমি তখন ছোট, বা 2002 সাল, আমি ছোট, ক্লাস হচ্ছে 5 বা 4-এ পড়ি। তখন যে আমরা হাতের লেখার জন্য 5 টাকা করে খাতা কিনতাম, ওই খাতার মধ্যে শুধু মেহরাব হোসেন ওপির ছবি দেওয়া থাকতো, খাতাগুলো ছোট ছোট খাতা, মেহরাব হোসেন ওপির ছবি দেওয়া থাকতো। প্রথম হ্যাট্রিককারী শাহাদাত হোসেন রাজীব, সে ছিল স্লেজিং মাস্টার, বিরাট স্লেজিং করতো বিপরীত দল, মানে বিপক্ষ দলকে। শাহাদাত হোসেন। দাবা 5 জন গ্র্যান্ড মাস্টার, নাকি পরে আর হয়েছে, সম্ভবত এরাই। প্রথম ছিল নিয়াজ মোর্শেদ, প্রথম মহিলা হচ্ছে রানী হামিদ। টেবিল টেনিস জুবাইরা লিনু, সরাসরি প্রশ্ন আসবে। বাংলাদেশের ক্রীড়াঙ্গনে জুবাইরা লিনু একজন বিশ্ববিখ্যাত খেলোয়াড়, তিনি কি খেলা খেলতেন? টেবিল টেনিস। রানী হামিদ কি খেলা খেলতেন? দাবা। সাঁতারু ব্রজেন দাস, তার বাড়ি হচ্ছে বিক্রমপুরে। বাংলাদেশের গণমাধ্যম, তথ্য অধিকার আইন 2009 সাল, এটা গুরুত্বপূর্ণ। বাংলাদেশ সংবাদ সংস্থা বাসস বা বিএসএস, রাষ্ট্রায়ত্ত প্রধান সংবাদ সংস্থা। উম, সাদা কালো সম্প্রচার শুরু হয় 64 এবং রঙিন সম্প্রচার শুরু হয় 80-তে। প্রথম স্যাটেলাইট টিভি চ্যানেল, চ্যানেল আই, বাংলাদেশের প্রথম বেসরকারি টিভি চ্যানেল এটাই। বাংলাদেশ বেতার, বাঙালি চলচ্চিত্রকার হীরালাল সেন উপমহাদেশের প্রথম নির্বাক চলচ্চিত্র আলী বাবা এবং
চোর নির্মাণ করেন, যা উপমহাদেশের তোমার চলচ্চিত্রের প্রবক্তা বলা হয় এই হীরালাল সেনকে। মুখোমুখোশ 1956 সাল, নির্মাতা ছিলেন আব্দুল জব্বার খান, তাকে বলা হয় বাংলাদেশের চলচ্চিত্রের জনক। ঢাকার আরমানি টোলায় ব্রিটিশ ভারতের বঙ্গপ্রদেশের প্রথম সিনেমা হল পিকচার হাউস, এটা কোথায়? আরমানি টোলায়। আলীবাবা 40 চোর, এটা কার? হিরালাল সেন, উপমহাদেশের প্রথম নির্বাক। জামাই ষষ্ঠী, অমরেন্দ্রনাথ চৌধুরী, উপমহাদেশের প্রথম সবাক। মুখমনুষ মুখোশ, বাংলাদেশের প্রথম সবাক চলচ্চিত্র আব্দুল জব্বার খান। মাটির ময়না কার? তারেক মাসুদ। কান চলচ্চিত্র উৎসবের কান কোন দেশে? কান চলচ্চিত্র উৎসব, এটা সম্ভবত জার্মানি। পুরস্কার প্রথম এটা অস্কারের জন্য তিনি নিবন্ধিত হয়েছিলেন আর কি। এই আগামী মুর্শেদুল ইসলাম। আচ্ছা, সঙ্গম জহির রায়হান, বাংলার প্রথম রঙিন ছবি 1964। সত্যজিৎ রায়, উপমহাদেশের শ্রেষ্ঠ চলচ্চিত্রকার এবং উপমহাদেশের প্রথম অস্কার বিজয়ী চলচ্চিত্রকার। তিনি যেটার জন্য পথের পাঁচালী, পথের পাঁচালী কার? বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের। ফেলুদা, যে বাংলা সাহিত্যের অমর সৃষ্টি হচ্ছে চরিত্র ফেলুদা, এটা কার? সত্যজিৎ রায়ের। তারপরে হচ্ছে জহির রায়হান, বাংলাদেশের শ্রেষ্ঠ চলচ্চিত্র পরিচালক। তিনি নিখোঁজ হয়েছিলেন 1972 সালে 30শে জানুয়ারি, তার মানে বাংলাদেশ স্বাধীন হওয়ার 1.5 মাস পরে। তাকে কেন গুম করা হয়েছিল? আমার ধারণা তাকে ভারতীয়রা করেছিল। তার কারণ হচ্ছে গিয়া, ভারতে যে বাংলাদেশের যে তোমার হচ্ছে রিফিউজি ছিল ভারতে, তাদের জন্য বিশ্ব থেকে একটা ভালো অ্যামাউন্ট অনুদান আসছিল, যেটা ভারত ঠিকঠাক মতো হিসাব দিতে পারে না। এবং এটা যে মারিং কাটিং হয়েছিল, এটার কিছু ডকুমেন্টস হচ্ছে এই জহিরানের কাছে ছিলেন, এবং তিনি একটা ডকুমেন্টারি তৈরি করতে চেয়েছিলেন, যে জন্য তাকে গুম করা হয়েছিল। কখনো আসেনি 1961, প্রথম চলচ্চিত্র। তারপরে হচ্ছে জীবন থেকে নেয়া 70, ভাষা আন্দোলন ভিত্তিক। কাঁচের দেয়াল, নিগার পুরস্কার লাভ করে। সঙ্গম, দেশের প্রথম রঙিন চলচ্চিত্র। সঙ্গম, জীবন থেকে নেয়া, কাঁচের দেয়াল, কখনো আসেনি, এগুলো জহির রায়হানের। জারি গান কোন এলাকায় হয়? ঢাকা ও ময়মনসিংহ অঞ্চলে। আমাদের এলাকায় হয় জারি গান। গম্ভীরা কোন এলাকা হয়? রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ। নাতি এবং নানার মধ্যে মানে কৌতুকের মধ্য করে বা কৌতুক পরিবেশনের মাধ্যমে কোনো মানে বাংলাদেশের বা সমাজের স্যার কোনো যে ইত্যাদিতে মনে হয়, স্যার ইত্যাদি অনুষ্ঠান মনে হয় এরকম হয় দেখাতে। হ্যাঁ, কোনটা? ইত্যাদি অনুষ্ঠানে এই নাম নাতি আর নানি এটা শেষের দিকে একটা গম্ভীরাটা হচ্ছে অন্যরকম। তোমার ইত্যাদিতে এটা সরাসরি দেখায় না, হয়তো এই টাইপের দেখায়, কিন্তু সবসময় দেখায় না। গম্ভীরাটা হচ্ছে নাতি এবং নানা দুইজনে গান গায়, হাসি তামাশা করে, বিভিন্ন ধরনের মজার মজার ছড়া কয়, কৌতুক কয়, এগুলোর মাধ্যমে কোনো সমাজের কোনো অসঙ্গতিকে ফুটিয়ে তোলে, বাস্তব কোনো চিত্র তারা ফুটিয়ে তোলে। এটা হচ্ছে গম্ভীরা। তোমরা ইউটিউবে সার্চ করে দেখবে গম্ভীরাটা। সারি গান, এটা হচ্ছে সিলেট ময়মনসিংহ নৌকা বাইচ প্রতিযোগিতার সময় গায়ে লইয়া সারি গান। ভাওয়াইয়া হচ্ছে রংপুর গরুর গাড়িতে ও কি গাড়িয়াল ভাই, এই যে এগুলা ভাওয়াইয়া, এটা হচ্ছে রংপুর অঞ্চলে বা উত্তরবঙ্গ। চটকা উত্তরবঙ্গ। ভান্ডারি হলো চট্টগ্রামে গায়, ভান্ডারি। খাজা বাবা ভান্ডারি, খাজা বাবা মনে হয় আরেক জায়গায়, আর ভান্ডারি এটা চট্টগ্রাম। ভাটিয়ালি ময়মনসিংহ, এটা গায় হচ্ছে নদী বাইতে মানে নৌকা বাইতে বাইতে। মন মাঝি তোর বৈঠা নেড়ে আমি আর বাইতে পারলাম না, এটা হচ্ছে বিখ্যাত একটা ভাটিয়ালি গান। পালাগান, পালাগানটাও আমরাই গাই। পালাগান মানে দুইজন শিল্পী থাকে, তবে জমে হচ্ছে পালাগান একজন ছেলে একজন পুরুষ, একজন মহিলা একজন পুরুষ, একজন পুরুষ একজন মহিলা, এভাবে পালাগানটা জমে। এবং যখন পালাগান একজন ছেলে গায়, পুরুষ যখন গায়, তখন সে গানের মাধ্যমে বিভিন্ন ধরনের প্রশ্ন রেখে যায়, যেটার উত্তর দেয় আইসা মহিলা। এবং এই গানগুলা কিন্তু তোমার ব্যাপক উপস্থিত বুদ্ধির প্রয়োজন, ব্যাপক। এই যে পালা গান যেটা গায়। লেটু, লেটু গানটা হচ্ছে ময়মনসিংহ অঞ্চলে। আমরা জানি যে এই লেটু গানের দলে যোগ দিয়েছিলেন বিখ্যাত আমাদের কবি, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। তিনি কিন্তু এই লেটু গানের দলে যোগ দিয়েছিলেন, এবং তিনি কিন্তু আসছিলেন ময়মনসিংহের ত্রিশালে। তার মানে লেটু গানটা ময়মনসিংহেরই হবে।
কীর্তন এটা তো হলো গিয়ে রাধা কৃষ্ণের প্রশংসা সূচক গান, এটা হিন্দুরা করে আর কি। মুর্শিয়া হচ্ছে শিয়া মতাবলম্বীদের পশ্চিমা ভাবধারার গান। আমরা সুন্নি, শিয়া আছে খুব কম পরিমাণে আছে বাংলাদেশে, শিয়া মনে হয় সবচেয়ে বেশি ইরানের সবটাই শিয়া। আর বাংলাদেশে হচ্ছে একটা শিয়া মসজিদ আছে মোহাম্মদপুরে, গাজীর গান স্যার এটা শিয়া আর সুন্নির মধ্যে তফাৎ কি? আমি এত কিছু জানি না, তবে শুধু এইটুকু জানি যে শিয়ারা সঠিক পথে ঠিক মতো নাই, হালকা একটু বিচ্যুত হয়ে গেছে তারা। তারা হচ্ছে নামাজ 5 ওয়াক্ত মনে হয় পড়ে না, আর নামাজ পড়লেও তারা ঠিকঠাক মতো পড়ে না। যেমন আমি ভুলক্রমে একদিন, আমি এখন যে বিসিএস এ ক্যাডার 35তম বিসিএস, এটা হয়েছিল তোমার শুক্রবার বিকাল 3টায়। তো এই জুমার নামাজ পড়ার জন্য আমি মোহাম্মদপুরের এখানে আমার সিট পড়েছিল, তো আমি ভুল করে কেউ শিয়া মসজিদে ঢুকে পড়ি। ঢুকে পড়ার পরে আমার কাছে এটা মনে হচ্ছে নামাজ কালাম যে পড়তেছে ওরা ঠিক নাই। ধরতেছে, দাঁড়াইতেছে, এদিকে তাকাইতেছে, ওইদিকে তাকাইতেছে, এবং ওদের যে দাড়ি রাখার যে সিস্টেম, ওরা আমার মতো ফ্রেঞ্চ কাটিং দাড়ি রাখে। বিশেষ করে গিয়ে দেখি ইমামের দাড়ি আমার মতো ফ্রেঞ্চ কাট, আর এদিক দিয়ে চিকন করে, মানে ভন্ড পোলা মানে যেটা করে চিকন করে নিচে নামানো, ইমামের এই অবস্থা। এগুলা দেখে আমি আর আমার বড় ভাই দুইজনে ঢুকলাম। আমার কাছে কেমন লাগতেছে, ভাইয়ে কইলো যে চল বের হয়ে যাই। কারণ কি, এটা শিয়া মসজিদ। তা আমরা দুই ভাই আবার ভয় পাইতেছি এই কারণে আমরা ঢুকলাম, আবার বের হয়ে যেতেছি। যদি জিজ্ঞেস করে বের হয়ে যেতেছে কেন, কারণ শিয়া সুন্নির মধ্যে একটা গন্ডগোল এটা অনেক অনেক সময় থাকে এটা। যেমন হচ্ছে ইরাক আর সৌদি আরব, ইরান আর সৌদি আরব। ইরান সৌদিকে দেখতে পারে না, সৌদি ইরানকে দেখতে পারে না, কারণ সৌদি আরব হচ্ছে সুন্নি আর ইরান হচ্ছে শিয়া। ওদের আকীদাগত কিছু পার্থক্য আছে, আমি সবটা ভালো বলতে পারি না, জানি না। ঘাটো গান হচ্ছে আমাদের এলাকায়, যেটা আমরা কই ঘাটো গান। এবং এটাকে কেন্দ্র করে কিন্তু একটা সিনেমা বানিয়েছিল হুমায়ুন আহমেদ, নাম দিয়েছিল ঘেটুপুত্র কমলা। ঘাটো গানটা হচ্ছে গিয়া বর্ষাকালে, যখন আমরা তো ভাটি এলাকার মানুষ, বর্ষাকালে কিন্তু আমাদের তেমন কোনো কাজ থাকতো না, তখন আমরা কি করতাম, নাচ গানের আয়োজন করতাম। তো আমরা হচ্ছে মেয়ে ভাড়া করে নিতাম না, এখন তো আমাদের এখানে বিভিন্ন সাজঘর থেকে মেয়ে ভাড়া করে নেওয়া হয় নাটক বা সিনেমার জন্য। আহ আমরা কই মাইট্যা তামসা। কিন্তু ওই সময়ে এই আমাদের এলাকায় যে সুন্দর যে ছেলে থাকতো, ওরে আমরা শাড়ি টাড়ি পরায় মেয়ে বানাইতাম। মেয়ে বানায় নাচানাচি করা হতো, ওইটাকে বলে মানে আমরা বলতাম গাডো গান। তো এটা হলো কি ঘেটু গান বা ঘাটু গান, এটা হলো এটা। এবং এটাকে কেন্দ্র করে হুমায়ুন আহমেদ সিনেমাটা বানাইছিল ঘেটুপুত্র কমলা। হয়তো ওটাতে একটু অতিরঞ্জিত করা হয়েছিল, তবে মূল বিষয়টা হচ্ছে এটা ছেলেদেরকে মেয়ের কাপড় চোপড় পরায় নাচানাচি করা হয়, গান করা হয়, এটা হচ্ছে ঘেটু গান। মণিপুরি নৃত্য তো বিখ্যাত সিলেটে, কারণ এটা হচ্ছে যে মণিপুরি যারা আছে, এটা উপজাতীয় সম্প্রদায়, তারা হচ্ছে এই নাচটা তাদের। ঝুমুর হচ্ছে রংপুর রাজশাহী, ধূপ নৃত্য হচ্ছে ফরিদপুর, খুলনা, যশোর, আর বল নৃত্য ওইটা ওইখানে। ক্লাস তো শেষ, কারো কোনো প্রশ্ন থাকার কথা না, কারণ আজকের যে বিষয় এটা প্রশ্ন করার মতো না, অত্যন্ত সহজ। এরপরে যদি কারো কোনো প্রশ্ন থাকে বলতে পারো, না হলে শেষ করব। স্যার আজকের লেকচারের মধ্যে দিয়ে স্যার আপনার ক্লাস তো স্যার শেষ। স্যার এখানে এই লেকচার শিট কেনা আমাদের জন্য, নাকি আর অন্য কোনো বই টই ভালো করে ফলো করতে হবে এখানে এইগুলো? আহ আমি তোমাকে বলি, লেকচার শিটে তো অবশ্যই পড়বা, তবে পড়াশোনার কিন্তু কোনো তোমার বিসিএস বিশেষ করে তুমি সারা বছর বই পড়িয়ে যে তুমি কমন ফলাইবা বিষয়টা এরকম না। যেমন আমি বলি, 35তম বিসিএস একটা প্রশ্ন আসছিল এরকম, যে নিচের কোন লেখক আততায়ীর ছুরিকাঘাতে মারা গিয়েছিলেন। 35তম বিসিএস এই প্রশ্নটা আসছিল। আমি এর আগে কোনো পরীক্ষার প্রশ্ন বা কোনো বই আমি এই প্রশ্নটা পাই নাই। এটা হচ্ছে তোমার একজন রাইটার, ওই যে ইঁদুর ছোট গল্পের যে লেখক, ইঁদুর যে একটা ছোট গল্প, এটা রাইটার কে জানি, সুমেন চন্দ্র। সুমেন চন্দ্র, তিনি একজন বামপন্থী ধারার লেখক ছিলেন, এবং তিনি খুব অল্প বয়সে 21-22 বছর বয়সে বা 23-24 বছর বয়সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের সামনে একটা মিটিং হইতেছিল ওই কমিউনিস্টদের, ওইখানে তিনি ছিলেন। পরে এখানে বহিরাগতরা এসে হামলা করে তাকে ছুরিকাঘাতে এখানে নিহত হন। এটা আসছিল তোমার বিসিএস, আমার যে 35তম বিসিএস, এটা প্রিলি হয়েছিল তোমার 2015 সালের মার্চের 6 তারিখ খুব সম্ভবত। এর কিছুদিন আগে তোমার প্রথম আলো পত্রিকার সাথে একটা সাহিত্য পত্র দিত 4 পৃষ্ঠার। তো ওইখানে সোমেন চন্দ্রকে নিয়ে একটা, শুক্রবারে বিশেষ করে এটা আসতো,
সুমন চন্দ্রকে নিয়ে একটা বড় লেখা হয়েছিল, আমি এটা পড়ছিলাম। পড়ার পরে বিসিএস গিয়ে দিকে এই প্রশ্ন। এখন অনেক বই এই প্রশ্নটা দেয়া থাকে যে কোন লেখক আততায়ীর ছুরিকাঘাতে নিহত হয়েছিলেন, সুমেন চন্দ্র। এটা কিন্তু 35তম বিসিএস এর পরে এই প্রশ্নটা বিভিন্ন বই অ্যাড করছে। এর আগে কোনো বইই ছিল না এটা। তো তুমি এটি কিভাবে কমন ফেলবা তুমি যদি সুমেন চন্দ্র সম্পর্কে বিস্তারিত না পড়ো? এই জন্য বলা যায় না যে তুমি সব বই পড়লেই কমন পাইবা। আবার এটাও বলা যায় না যে তুমি শুধু এই শীটটা পড়ে যে তোমার একটা কিছু হয়ে যাবে। তুমি কল্পনা করো এই শীট গুলাতে কতটুকু দেয়া আছে যে এখান থেকে কমন পড়বে, কতটুকু দেয়া আছে এই শীটগুলোতে। তোমাকে এই শীটের সূত্র ধরে আরো বেশি ডিটেলস পড়তে হবে। বুঝতে পারছি। এই শীটে থ্যাংক ইউ। কয় পৃষ্ঠা দেয়া আছে, এত সহজ তোমার ভালো বাংলাদেশের একটা মানে যে চাকরির জন্য লক্ষ লক্ষ মানুষ চেষ্টা করবে, আর তুমি এই কয়টা শীট পড়ে যে তুমি চাকরি পায় যে, বা এই বিষয়টা তোমার কাছে এটা মনে হয় না যে এটা খুব মানে অবিচার হয়ে যায় চাকরিটার প্রতি, যে আমি যদি শুধু এই স্যার, শীটগুলো পড়ে আমি বলি যে না আমার বিসিএস ক্যাডার আমি হয়ে যাব? তোমার কাছে কি মনে হয়? এটা মনে হয় না যে একটা মানে অযৌক্তিক দাবি একটা আমার বা তোমার অযৌক্তিক দাবি? ডিটেলস পড়তে হবে। তুমি যে কোনো একটা বই ফলো করো, তুমি এমপি3 ফলো করতে পারো, অন্য যে কোনো বই। ওরাকল, ওরাকল না, ওরাকল বই ভুল থাকে। ওরাকল না, তোমার আরেকটা কি এসিউরেন্স, এটা ফলো করতে পারো। বিস্তারিত পড়ো এই শীটগুলো। তো আমরা হচ্ছে গুরুত্বপূর্ণ টপিক গুলা থেকে নিয়ে এসে এবং যতটুকু শর্টকাট করা যায়, এবং এখানে যা থাকবে তার উপরে আমি একটু আলোচনা করব বিস্তারিত। আমি যে আলোচনা করব সব তো আর শীটে দেওয়া যায় না। শীটে মূল টপিক গুলো থাকবে, সেটাকে ধরে ধরে তোমাকে বই থেকে বিস্তারিত জানতে হবে। বোঝা গেছে? হ্যাঁ স্যার, বুঝতে পারছি। ঠিক আছে, তাহলে ভালো থেকো সবাই। আর সবার সাথে দেখা হতেও পারে, নাও হতে পারে, যদিও অফলাইনে কোনোদিন হয় নাই, অনলাইনে হয়তো হবে যদি হয়। আর সবাই ভালো থেকো। আর আমার 12টা না 13টা লেকচার ছিল এই আজকের ক্লাসের মাধ্যমে শেষ হলো আনুষ্ঠানিকভাবে। এর পরবর্তীতে যদি তোমাদের পরীক্ষা দেরিতে হয়, কবে হইতে পারে তোমাদের পরীক্ষা? সম্ভব মে। মে মাসে? স্যার হ্যাঁ স্যার। আমরা আরো মোটামুটি 5 মাস মতো সময় পাবো। আজকের সময় মতো পাবা। ক্লাস কি শেষ? আজকের মতো ক্লাস শেষ। এর মধ্যে যদি তোমরা